দেখো, আমরা আজকে যে কার্য 9 থেকে নিচ্ছি, আমরা 9 যে কার্য শক্তি এবং ক্ষমতা, কার্য ক্ষমতা শক্তি যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে শুধুমাত্র কার্যের ওপর ডেমো যেটা হবে সেটা আমরা আলোচনা করব আজকে। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক দেখো, আছে, দেখা যাচ্ছে। প্রথমত তোমাকে যখন ডেমো দিতে বলবে তখন তোমাকে কি করতে হবে, ক্লাসরুমের যে মহলটা সেটাকে এমনভাবে তৈরি করতে হবে যে প্রথমে ঢুকলে, এবারে অনেক সময় কি হয় যে টাইম ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ড করে অনেক কিছু। তাহলে প্রথমে যখন ক্লাসে ঢুকলে তখন কি বলতে হয় যে তোমাদের কমিউনিকেশন একটা করতে হবে স্টুডেন্টের সঙ্গে, যে সুপ্রভাত, আজ আমরা মানে যে বিষয় পড়াবে সেই বিষয়ে একটা ইন্টারেস্টিং কথা বলতে হবে তোমাদের। যেমন এখানে উল্লেখ করা আছে, এটা কিন্তু ডেমো একটা, হ্যাঁ। আবার কি জয়েন হচ্ছে গো। তাহলে কি করতে হবে সেখানে, যে আজ আমরা বিজ্ঞানে খুব মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা প্রতিদিন করি, কিন্তু বিজ্ঞানের চোখে তার সংজ্ঞা একদম আলাদা। এটা তোমার মতন করে সেটা তুমি ইন্ট্রোডাকশন করবে, বা তুমি ভঙ্গিমার মাধ্যমে করতে পারো, যে তোমার ভঙ্গিমাটা কেমন হবে, বডি ল্যাঙ্গুয়েজ। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে কী করতে হবে, বোর্ড ওয়ার্কটাও করতে হবে। বোর্ড ওয়ার্কটা কীভাবে করবে, এখানে তো লেখার অপশানটা নেই গো। বোর্ড ওয়ার্কটা করতে হবে তোমাকে, দেখো বোর্ড ওয়ার্কটা কীরকম করতে হবে। তোমার সেখানে বাম দিকের কোণে যে শ্রেণী, সেখানে বিষয় তারিখ সেটা লেখা থাকলে খুব ভালো কথা। সেখানে বা মাঝখানে তুমি বড় বড় করে লিখলে যে কাজ, আজকের টপিক কী হচ্ছে সেটা কাজ সম্পর্কে বা ওয়ার্ক সম্পর্কে। এবার তোমাকে একটা আকর্ষণীয় প্রশ্ন তুলতে হবে, যে ওখানে একটা স্টুডেন্ট বসে থাকবে, মানে তোমার ক্লাসের স্টুডেন্ট, যে রাজু একটা বড় পাথর 1 ঘন্টা ধরে ঠেললো কিন্তু পাথরটি নড়ল না। অন্যদিকে মিনা একটা ছোট খেলনা গাড়িকে ধাক্কা দিল এবং গাড়িটি কিছু দূর এগিয়ে গেল। তাহলে তোমাদের মতে কে বেশি কার্য করলো, মানে কোশ্চেন থ্রো করতে হবে প্রথমেই। তাহলে একটা কি যে তোমাদের মধ্যে স্টুডেন্টের মধ্যে যে একটা আগ্রহ, সেই আগ্রহটাকে তোমাকে তৈরি করতে হবে আগে, যে না আমি 1 মিনিট ওয়েট, তাহলে আগ্রহটা আমাকে তৈরি করতে হবে, মানে স্টুডেন্টরা যেন আমার প্রতি আকর্ষণ হয় সেরকম একটা কোশ্চেন থ্রো করে দিলাম। তারপর তোমাকে কী করতে হবে, যে কার্যের যে ধারণাটা সেটা তোমাকে বলতে হবে। তাই সাধারণ জীবনে কি এখানে বলছে, সাধারণ জীবনে আমরা পরিশ্রমকে কাজ বলি, কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ করতে গেলে দুটি শর্ত পূরণ করতে হবে। তুমি এটা এই ভাষাটা অন্যভাবে বলতে পারো, সেটা কি হচ্ছে, বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। 2 নম্বর হচ্ছে বস্তুর বল প্রয়োগের ফলে বস্তুর কী হবে, স্মরণ হতে হবে। তাহলে এই দুটো উল্লেখ করতে হবে। তাহলে এটা মজাদার, যে তাহলে আমরা যে জীবনে আমরা পরিশ্রমকে কি বলি, কাজ বলি। ইন্টারেস্টিংভাবে বলতে হবে যে বাবা 1 মিনিট ওয়েট, এখন কই কোথায় গেল। তাহলে দেখো, এই যে ব্যাপারটা, যে আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমকে কি বলি, আমরা কাজ বলি। কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ হতে গেলে দুটো শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, মানে ইন্টারেস্টিংভাবে তোমাকে বলতে হবে, বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে কি, বল প্রয়োগের ফলে স্মরণ হতে হবে। তাহলে কি, যে কাজ, সেই কাজের সংজ্ঞাটা কি হলো, কাজের সংজ্ঞাটা হলো এর চেয়ে বেটার তোমরা লিখবে বা বলতে পারবে। আমি শুধুমাত্র সাধারণ বেসিকের উপর বলেছি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, দেখো এখানে লেখা আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কি হয়, বলের অভিমুখের বস্তুর স্মরণ ঘটে, তবে প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকে কি বলি, কাজ বলি। এবারে তোমাদের মধ্যে কেউ কিছু বলছো, বলো, কেউ কিছু বললে। তাহলে কাজের সংজ্ঞাটা তোমাকে বলতে হবে, এবং তারপরে কি করতে হবে, সঙ্গে সঙ্গে যে একটা ছবি এঁকে তুমি খাতায়, মানে বোর্ডে একটা ছবি এঁকে দেবে, যে একটা বস্তু একে বল প্রয়োগ করার ফলে এস একটা স্মরণ হলো। এখান থেকে হচ্ছে না, 1 মিনিট ওয়েট করো তো, আমি অন্য জায়গা থেকে নিচ্ছি পেজটাকে, লেখা হচ্ছে না এখান থেকে, 1 মিনিট ওয়েট। এক মিনিট ওয়েট।
স্ক্রিন দেখা যাচ্ছে এবার? 1 মিনিট বলবে। না স্যার, স্ক্রিন শো হচ্ছে না। 1 মিনিট ওয়েট। এবারে দেখো হয়েছে মনে হয়, আশা করি। হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে দেখো তোমাকে এখানে সংজ্ঞাটা বলতে হবে, সংজ্ঞাটা কি সেটা সম্পর্কে তোমাকে ব্যক্ত করতে হবে। তারপর হচ্ছে সেখানে এই সংজ্ঞা বলার সঙ্গে সঙ্গে একটা ছবি এঁকে নিলে যে এই একটা বস্তু, এই বস্তুকে কী করছি আমরা, বল প্রয়োগ করছি, সে কিছুটা কী হলো, স্মরণ হলো। তাহলে আমাদের কার্যের পরিমাপ হচ্ছে তার গাণিতিক রূপ ডাব্লিউ দ্বারা প্রকাশ করছে, সেটা এফ ইন্টু এস। তাই সেইভাবে তোমাকে বর্ণনা করতে হবে। বলুন, বুঝতে পেরেছো? নিজের মতন করে সেটা বর্ণনা করতে হবে। তারপর দেখো এখান থেকে তুমি আরও উদাহরণ দিতে পারো, বিভিন্নভাবে ব্যক্ত করতে পারো। তারপর সেখান থেকে একক আসবে এবং উদাহরণে আসবে যে কি কার্যের একক সম্পর্কে বলবো। একক সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি সম্পর্কে দুটো তুমি ছক করে পড়তে পারো, যে একক সম্পর্কে বললে কি কার্যের একক, এর দুটো ছক করলে তুমি তোমার মতন করে বলবে। একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। যখনই তুমি সিজিএস এবং এসআই পদ্ধতি বলবে তখন তোমাকে হয়তো ইন্টারভিউ যারা থাকবে তারা কোশ্চেন করতে পারে যে এফপিএস পদ্ধতিতে বলের একক কী বলো, এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে তোমাকে সেগুলো রেডি করে যেতে হবে। তাহলে সিজিএস পদ্ধতি কী হবে সেটা বলবে, এসআই পদ্ধতি সেটা কী হবে সেটা বলতে হবে, এবং এফপিএস কী হবে সেটা বলতে হবে। এফপিএসটা সাধারণত বলতে হবে না, তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করতে পারে। তাহলে তোমাকে বলতে হবে যে আমরা জানি বলের একক কী, জানি বলের একক নিউটন, আর স্মরণের একক কী, মিটার। তাহলে আমাদের কার্যের একক কী হবে, নিউটন মিটার হবে। ওকে, যা সংক্ষেপে আমরা কী বলি, জুল বলি। তেমনি এই যে এফ মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এখান থেকে একটা গাণিতিক প্রশ্ন দিতে হবে। যদি তুমি এই বইটাকে একটা বইয়ের ছবি এঁকে দেবে, যদি টাইম থাকে, যদি না থাকে দরকার নেই, বা যদি তুমি যদি উদাহরণটা দিতে চাও বা তোমাকে টাইম দেয় তাহলে সেখানে অঙ্ক একটা করে দিতে পারো। কি বলো, বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে আমরা যে কাজের সংজ্ঞা এবং কাজের গাণিতিক রূপ সেটা উল্লেখ করব, এবং কি এবং সেখানে কি করব, যে বাস্তব উদাহরণ দিয়ে দেবো। সেখানে ম্যাথামেটিক্যাল ব্যাপারটা হলে ম্যাথামেটিক্যাল দিয়ে দেবো। এবারে শূন্য কার্য, এবারে দেখো শূন্য কার্য বলতে কি বুঝি, কার্য কখন জিরো হয়। তুমি এভাবে বলতে পারো যে কার্য কখন শূন্য হয়, এই ব্যাপারটা ধারণাটা তুমি দিতে পারো। কারণ এখানে তুমি কি বলেছো, কার্যের গাণিতিক রূপ দিয়ে দিয়েছো। তাহলে কার্য শূন্য কাজ। এখন বলতো কোশ্চেন করবে, এখন বলতো রাজু কেন কাজ করেনি, মানে এখানে তুমি যে উদাহরণ দিয়েছিলে সেই উদাহরণ থেকে। কারণ পাথরটির স্মরণ কত ছিল, শূন্য ছিল। অর্থাৎ যে পাথরটা ঠেলছিল বা যে তুমি উদাহরণ দেবে সেই উদাহরণ সম্পর্কে বলবে। তাহলে এস ইকুয়াল টু জিরো। এবারই তুমি এখান থেকে উল্লেখ করতে পারো যে কাজ কখন কখন জিরো হতে পারে বা শূন্য হতে পারে। কাজ কখন শূন্য হতে পারে বা শূন্য কাজের যে ব্যাপারটা সেটা, আল্লাহ, তাহলে শূন্য কাজ ব্যাপারটা সেটা তুমি এক এক করে জয়েন হচ্ছ সব। তাহলে এখন তুমি যে শূন্য কাজ বা কার্যহীন যেটা বলা হয়, সেই কার্যহীন ব্যাপারটা বা শূন্য কার্য ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। সেই ব্যাপারটা দেখতে হবে তোমাকে। 1 মিনিট দাও তো, গ্রুপে SMS করে দিই যে জয়েন হও, তাড়াতাড়ি হও। বারবার এক মিনিট ওয়েট করো তো, জয়েন করা করেই নি। তাহলে দেখো এখান থেকে শূন্য কাজের যে ধারণাটা সেটা দিলে। এবারে কাজের প্রকারভেদ, তারপর টপিক কি আসবে, কাজের প্রকারভেদ। কাজ কয় প্রকার হতে পারে, মূলত আমরা কাজ দুই প্রকার, একটা ধনাত্মক কাজ বা কি যেটা বলবো আমরা, কি বলবো, যে বলের দ্বারা কার্য, আর হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তাহলে বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য সেটা তোমার ভাষায় বলবে। এখানে আমি শুধুমাত্র আমার ভাষা যেটুকুনি হয়েছে মানে ডেমো দেওয়ার জন্য সেটুকুনি করেছি। এবার তোমরা নিজের মতন করে বলবে বা নিজের মতন করে সাজাবে, বাড়িতে একটা ডেমো তৈরি করবে। তাহলে কি বলছে, ধনাত্মক কার্য যখন বল যেদিকে দেওয়া হচ্ছে অর্থাৎ সরানো সেই দিকে হচ্ছে। এখানে একটা ছবি এঁকে দিলে যদি টাইম দেয় তোমাকে, অত টাইম দেবে না হয়তো অবশ্য,
ধরো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, সেই বস্তুর যদি সরণ যদি এই বরাবরই হয়, অর্থাৎ বলের দিকে হয়, কি হয়, বলের দিকে হয়, বলের দিকে হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে ধনাত্মক কার্য হবে। সেটা কীরকম বলতে পারি, যে তোমার কাছে ডাস্টার থাকবে, সেই ডাস্টারটা তুমি টেবিলের ওপর, শব্দ করা তো যাবে না অ্যাকচুয়ালি, এবারে ওখান থেকে তুমি আস্তে করে দেখো এই ডাস্টারটা নিচের দিকে পড়তে ছেড়ে দিলে, তাহলে কার বলের ফলে হচ্ছে, অভিকর্ষ বলের দিকে হচ্ছে সরণ, তাহলে এটা কি ধনাত্মক কার্য। আবার ঋণাত্মক কার্য সম্পর্কে তুমি বলবে, যখন বলের বিপরীত দিকে, ধরো টেবিলের উপর একটা বই আছে, তুমি উপরের দিকে বইটা টানছো বা তুলছো উপরের দিকে, সেটা হচ্ছে অভিকর্ষের বলের বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ঋণাত্মক কার্য। কি বলেন, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে ওইখানে যে সমস্ত মেটেরিয়ালসগুলো আছে সেটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে কার্য মূলত দুই প্রকার। এবারে তোমাকে এই কার্য সম্পর্ক হলো, যদি তোমাকে আরও বলতে বলে তখন তুমি উদাহরণ দেবে, আরও সেটা গাণিতিক ব্যাখ্যা করবে। কি বললাম, বুঝতে পেরেছো? এবারে তারপর কি আসছে, মূল্যায়ন বা প্রশ্নপত্র, সেখানে ইন্টারঅ্যাক্টিভ হিসাবে হচ্ছে, আচ্ছা বলো তো, যদি আমি এই দেয়ালটাকে ধাক্কা দিই, তুমি হয়তো দেয়াল থাকলো ওখানে, সেখানে বললে যে দেয়ালটাকে ধাক্কা দিচ্ছে, তবে কি কার্য হবে? এবারে তুমি একটু পজ নিয়ে বলবে যে হ্যাঁ ভেরি গুড, তুমি ঠিক বলছো, তাহলে এখানে কোনো কাজ হবে না। তারপর একটা মক কোশ্চেন জিজ্ঞেস করলে, তাহলে কাজের একক কি, তাহলে সেই কাজের একক সম্পর্কে নিজেই বলে দেবে অ্যান্সার, যে তাহলে কাজের একক হলো কি, যে কাজের একক হলো যে আমাদের যে এককগুলো সেগুলো একটু বলে দিলে। এবারে গাণিতিক সমস্যা যদি তোমাকে স্যার টাইম দেয়, কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে একটা গাণিতিক সমস্যা দিলে যে 5 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার সরাতে কত কাজ করতে হবে, তাহলে সেটা একটু ক্যালকুলেশন করে বলে দিলে। তাহলে যখন সমাপ্তির দিকে যাবে তখন কি, তাহলে সারসংক্ষেপ আজ আমরা কি শিখলাম বা কি কাজ করলাম, তা কাজের একক কি, তারপর হচ্ছে স্মরণ না হলে কি হবে, কাজ কি শূন্য হবে, এই যে ব্যাপারগুলো সেইগুলো বলবে। তারপর বাড়ির কাজ দেবে, তোমরা বাড়ির থেকে দৈনন্দিন জীবনে এমন 3টি উদাহরণ লিখে আনবে যেটা বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই যে টপিক, এই টপিকটা আবার নিজের মতন করে গুছিয়ে লিখতে হবে। ধরো সাপোজ আমি এটা দিলাম, এটা সবাই এটা কপি করলে, তাহলে সবারই কি হলো, একই হয়ে গেল। এবারে এর মধ্যে তোমাকে কি করতে হবে, ইন্টারেস্টিং কথা ঢোকাতে হবে, মানে তোমাকে অ্যাড করতে হবে। যখন আমরা বলছিলাম, যখন প্রথমেই যে তুমি ঢুকছো, ইন্ট্রোডাকশন যে ক্লাসটা হচ্ছে প্রথমেই, যে সুপ্রভাত, আজকে আমরা বিজ্ঞানে খুব মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেন ওই যে বিষয়টা যেটা গিয়ে ইন্ট্রোডাকশন করছো স্টুডেন্টদের সঙ্গে, সেটাই যেন তোমার টপিকের মধ্যে হয়। তুমি যেন সেখানে সুপ্রভাত বলে 2 মিনিট রেস্ট নিলে সেগুলো করবে না। তার মধ্যে কি হয়ে যাবে, তার মধ্যে আমার বোর্ড ওয়ার্ক হয়ে যাবে, মানে কাজটা হয়ে যাবে, যে আমরা কি করব, সে বাম দিকের কোণে যেটা আছে বা ডান দিকে যেরকম যা তোমাদের বিএডে শেখানো হয়েছে সেটা করবে, শ্রেণী, বিষয়, তারিখ, তারপর মাঝখানে বড় করে লিখবে আজকে কি, আজকের টপিক ওখানে লিখছো কিন্তু বড় করে ফের লিখবে যে কাজ, আজকের কি হচ্ছে ওয়ার্ক, মানে কাজ সম্পর্কে বলবো। তাহলে সেখানে আকর্ষণীয় একটা প্রশ্ন করতে হবে, স্টুডেন্টের মধ্যে আগ্রহ সৃষ্টি হলো, যে কি রাজু একটা বড় পাথরকে 1 ঘন্টা ধরে ঠেললো কিন্তু পাথরটি নড়লো না, তোমার নিজের মতন করে একটা উদাহরণ টানবে। অন্যদিকে মিনা একটি ছোট খেলনা গাড়ি ধাক্কা দিল এবং গাড়িটি কিছু দূর গিয়ে এগিয়ে গেল, তাই তোমাদের মতে কে বেশি কার্য করলো? এবার ছাত্রের জন্য অনেক উত্তর দেবে, এবার সেটা তোমাকে ইন্টারেস্টিংভাবে বলতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যে তাহলে আমরা কাজ কি বলি, যে সাধারণ জীবনে আমরা পরিশ্রমকে কাজ বলি, কিন্তু পদার্থবিজ্ঞানের কাজ হতে গেলে দুটো শর্ত পূরণ করতে হবে। সেটা কি, 1 নম্বর হচ্ছে বস্তুর ওপর বল প্রয়োগ করতে হবে, 2 নম্বর হচ্ছে কি, বল প্রয়োগে বস্তুর স্মরণ হতে হবে। তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করতে হবে বল ব্যাপারটা কি, ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে বল কি, তোমাকে জিজ্ঞেস করবে। এই বল সংক্রান্ত যখন যাবে তখন নিউটনের সূত্রে চলে যাবে, নিউটনের কোন সূত্র থেকে কী জানা যায়, এই সমস্ত কিছু। স্মরণ কাকে বলে, স্মরণের বৈশিষ্ট্যগুলো জিজ্ঞেস করতে পারে তোমাকে, তাহলে সেখান থেকে স্মরণের একক যা কিছু সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারে। কি বললাম, বুঝতে পেরেছ? তারপর যখন তুমি এই যে গুণফল কথাটা বলবা, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে কীরকম গুণফল, এখানে ডট প্রোডাক্ট হলো না কেন, ক্রস প্রোডাক্ট তুমি দিয়েছো কেন, এটা কী গুণ বোঝাচ্ছ, এরকম তোমাকে বিভিন্ন কোশ্চেন করতে পারে। তাহলে এটা এই যে কার্যটা কী ধরনের রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেটা জিজ্ঞেস করবে কেন, কী জন্য। ওকে, এই একটা নিউটন, মিটার, এই সমস্ত যে ব্যাপারগুলো এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই ড্যাশটা কেন দিয়েছো, বা তুমি পড়ানোর সময় নিউটন ড্যাশ স্ল্যাশ বা ড্যাশ দিয়েছো, সে মিটার দিয়েছো কেন, এখানে এককের কোন নিয়ম তুমি লঙ্ঘন করেছো, এই সমস্ত জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে তোমাকে যে বা শূন্য কাজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। তাহলে শূন্য কাজ বলবে যে তুমি ধরো উপাংশ বিভাজনের মাধ্যমে কোনো একটি বস্তু ধরো ঠেলছো, এবার ঠেলছো, তাহলে সেক্ষেত্রে উপাংশ বিভাজন তুমি স্টুডেন্টদের কীভাবে বুঝাবে। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে একটা রোলার গাড়ি ঠেলা ভালো না টানা ভালো, সেক্ষেত্রে একটা কোশ্চেন হতে পারে, এই যে ব্যাপারগুলো। অথবা ধরো তোমাকে জিজ্ঞেস
করতে পারে যে একটি লোক কি করছে, একটি বস্তু হাতে করে মানে একটি সুটকেস হাতে করে নিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কার্যগত কেন। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে বা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এই যে ব্যাপারগুলো, তাহলে সেখানে কার্য কত করছে। এই কোশ্চেনগুলো বিভিন্নভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। আবার তোমাকে উদাহরণ দিতে পারে, ধরো তুমি সিঁড়ি দিয়ে উঠে এসছো এখানে, তাহলে তুমি ধনাত্মক কার্য করছো না ঋণাত্মক কার্য করেছো, অথবা তোমাকে সিঁড়ি দিয়ে নামছো যখন, তখন তুমি ধনাত্মক কার্য করছো না ঋণাত্মক কার্য করেছো। এই ব্যাপারগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে ধনাত্মক কার্য কখন হবে, ঋণাত্মক কার্য কখন হবে, এই সমস্ত কিছু তোমাকে এই কার্য চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করতে পারে। কি বলেন, বুঝতে পেরেছো? কার্য সম্পর্কে আরও ডিটেলস তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? এবারে সেখানে তুমি লাস্টে মূল্যায়ন, যে মূল্যায়ন ব্যাপারটা কি, মূল্যায়ন বলতে কি বোঝো। তারপর হচ্ছে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে কোনো একটা স্টুডেন্ট কার্য ধারণাটা বুঝতে পারছেন, তাহলে সেখানে তুমি কি করবে। আর তোমাকে জিজ্ঞেস করলো যে কোনো একটা স্টুডেন্ট হয়তো মানে থিওরি বুঝতে পেরেছে কিন্তু ম্যাথ করতে পারছে না কার্যের, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে। এই যে ব্যাপারগুলো সেগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে এখান থেকে। তাই কার্য চ্যাপ্টার টোটালটাই তোমাকে রেডি করে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে কার্যর ডেমোটা কিভাবে তৈরি করতে হবে। বলো, কারো কোনো কোশ্চেন আছে? একটু স্পিডে বলে দিলাম। বলো, কারো কোনো কোশ্চেন আছে বলো। নাই, তাই তো। তাহলে আজকে আমরা নেক্সট টপিক শুরু করব বল সম্পর্কে, মানে নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এই টপিকটা আশা করি বুঝতে পেরেছো, নিজের মতন তৈরি করবা, দিয়ে সেখানে স্যারদের মানে যে স্যার মানে গ্রুপে বা পার্সোনালভাবে পাঠাবে আমাদের, আমরা ঠিক করে দেবো যে এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। আর তোমাকে প্রথমটা আর হচ্ছে ক্লাসের যে এই যেমন কাজ কয় প্রকার, তোমাকে আঙুল দিয়ে বলতে হবে যে কাজ সাধারণত কয় প্রকার বলো তো। একটা ব্যাপারটা তোমাকে আনন্দদায়ক করতে হবে। কি বলেন, বুঝতে পেরেছো? আনন্দময় ক্লাস করতে হবে। যেমন ফিজিক্স পড়তে গিয়ে অনেক বোরিং হয় সবাই, এবারে তুমি যদি বোরিংভাবে পড়াও, তাহলে সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি স্টুডেন্টদের পড়াচ্ছ, তোমার ক্লাস বোরিং লাগছে, তাহলে তুমি কী করবা। দেখছো কেউ শুনছে না, তখন কী করবা, তোমাকেই কোশ্চেনের মাধ্যমে বুঝিয়ে দেবে যে তোমার ক্লাসটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। কি বলেন, বুঝতে পেরেছো? তারপর বডি ল্যাঙ্গুয়েজটা তোমাকে ক্রিয়েটিভ করতে হবে, ভয়েসটা যেন সুন্দর হয়। অনেকজনের ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, যে অনেকজনের ভয়েস একদম তীক্ষ্ণ হয়, সরু হয়, অনেকজনের কথা বার হয় না, সেই কথাটা কিন্তু তোমার মানে দেখবে তারা যে কতটা ভালো করে বলছে। কি বললাম, বুঝতে পেরেছো? তার আওয়াজটা কীরকম, বডি ল্যাঙ্গুয়েজ কীরকম, এই ব্যাপারগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর বারবার যেমন আমাদের অনেক সময় পড়াতে গিয়ে একই কথা বারবার বলে ফেলি, যে তারপর হচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলো যে ইউজ করি, যা তারপর হচ্ছে একই জিনিস বলি যখন বল বল যেদিকে যায়, এইভাবে যে কথাগুলো সেগুলো ইউজ করা যাবে না। অর্থাৎ তুমি যে ডেমোটা দেবে সেই ডেমোটা তোমাকে বারংবার প্র্যাকটিস করতে হবে বাড়িতে, যেন আমি ওই কথাগুলো না বলতে পারি। এবং তুমি একটা ডেমো, অনেকজনা ভাবে যে আমি রেডি, কোনো ব্যাপার নেই, এ তো আমার মুখস্থ, আমি পড়ে ফেলেছি বা আমি জানি এই সমস্ত বিষয়, সেইগুলো একটু সমস্যা হয়। কারণ এমনি পড়ানো আর সবার মানে ইন্টারভিউর টেবিলে পড়ানো আকাশ পাতাল তফাৎ। কি বললাম, বুঝতে পেরেছো? তাই সেই ব্যাপারটা তোমাকে রেডি করতে হবে। তাহলে আমাদের কি যে কার্য, সেই কার্যটা আমাদের কমপ্লিট হলো। পরের দিন এখান থেকে কারো যদি দরকার হয় তাহলে ওয়ার্ক, পাওয়ার আর হচ্ছে আমাদের এনার্জি, এই দুটো টপিক তাদের আলাদাভাবে বলে দেবো। তাহলে এখান থেকে এটা তোমরা রেডি করবে। পরের টপিকে যাই আমরা। স্যার আমাদের ভেরিফিকেশন কবে না স্টার্ট হতে পারবে? ভেরিফিকেশান মানে যা খবর সেটা অনুযায়ী সেকেন্ড উইক হতে পারে জানুয়ারির, এবং তারপরেও হতে পারে। কেমন, বুঝতে পেরেছো? সেকেন্ড উইক আশা করা যায়, হয়তো নোটিশ দিতে পারে, তারপর ওই থার্ড ফোর্থ উইক থেকে শুরু করতে পারে, এরকম হতে পারে। বলো, কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো। এটাই পিডিএফটা দিয়ে দেবো আমি। তাহলে নেক্সট টপিকে যাই। স্যার 9, 11, 12 এর ইন্টারভিউ যেভাবে হয়েছে সেটা অনুযায়ী ওই সামনে যেগুলো বললেন না যে ধারণা পরিষ্কার করার ক্ষেত্রে কোশ্চেন গুলো, ওগুলো কোনো কিছুই করতে দিচ্ছে। তাহলে দেখো, তোমাকে যদি করতে না দেয়, তোমার মেন বিষয়টাকে তোমাকে ইয়ে করে থ্রোলি বেরিয়ে যেতে হবে। এবার অত টাইম দেবে না তোমাকে। কি বলো, বুঝতে পেরেছো?
কারণ ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে অতটা বলা সম্ভব নয়। এবারে যখনই দেখবা যে 2 থেকে 3 মিনিট টাইম দিচ্ছে, মানে তোমার আগে যারা যাবে বা তাদের একটু জিজ্ঞেস করে নেবে, তাহলে অত সেই ইন্ট্রোডাকশন দরকার নেই, একদম ক্লাসে ঢুকে যাবে, আর যেন বোর্ড ওয়ার্কটা ওর মধ্যে থাকে। হ্যাঁ স্যার, মানে প্রথমেও যারা গেছে, যে মানে প্রথমে আমরা যেটা ভাবি যে বিএড এ যেভাবে শিখিয়েছে যে প্রথমে একটা কিছু একটা গল্পের ছলে ঢোকা, ক্লাসের মধ্যে ইন্ট্রোডাকশন কিছু দেওয়া, হুম। তো ওগুলো কোনো কিছুই করতে দিচ্ছে না, একদম ডাইরেক্ট ক্লাসে ঢুকিয়ে দিয়ে 2-3 মিনিটের বেশি ক্লাস হচ্ছে, ক্লাস মোটামুটি 5 মিনিট 7 মিনিট নিতে বলছে, কিন্তু যে 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 টপিকটা পড়াচ্ছে সেই টপিকটা অন্তত শুধু পড়াতে বলছে, আর ওখান থেকে শুধু ক্রস করছে, মানে ওখান থেকে শুধু কোশ্চেন, হ্যাঁ, ওইখান থেকে আদার্স কোশ্চেন আছে, কিন্তু মানে ওই পড়াতেই বেশিরভাগ কোশ্চেন। ওইখান থেকেই তোমাকে কাউন্টার অ্যাটাক করবে ওরা। স্যার বলছিলাম যে ডেমোটা দিতে দিতে কি কোশ্চেন করবে, না ডেমোটা শেষ হয়ে যাবে তারপরে ডেমো থেকে কোশ্চেন করবে? না, ডেমো চলাকালীনও করতে পারে কোশ্চেন, ওরাই তো ধরো স্টুডেন্ট, তোমাকে তো স্টুডেন্টরা জিজ্ঞেস করতেই পারে। স্যার আমাকে তো মাত্র 1 মিনিটের মধ্যেই ক্রস কোশ্চেন করতে আরম্ভ করে দিয়েছিল। হ্যাঁ 1 মিনিটও হয়নি, মানে 1 মিনিটের হ্যাঁ স্যার, ওই মধ্যে জাস্ট, হ্যাঁ স্যার, জাস্ট শুরু করার হ্যাঁ শুরু করার করতে লেগেছে। সবাই বলে এবার থামো থামো, এবার থামো, এবার আমরা আমরা এবার তোমার একটু একটু স্টপ করো, আমরা কিছু কোশ্চেন করতে চাই। এবার কোশ্চেন করতে ধুমধাম কোশ্চেন করতে আরম্ভ করে দিল। হ্যাঁ, এলোমেলো মানে কোশ্চেন 1 মিনিট করবে, লাগেনি আমাকে। দিয়ে আবার বললে পড়ো, তুমি ফের পড়াও তোমাকে কোশ্চেন করার পরে। আমাকে এন্ড টপিক থেকে রেপিড অ্যাক্টিভিটি কোশ্চেন করেছিল, আবার এন্ড টপিক থেকে আবার অ্যাডজর্পশন গ্যাসের যে অ্যাডজর্পশন হয় না, হুম। সেখান থেকে কোশ্চেন করে গেছে। মানে মানে কোথায় কোথায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, এবারে তোমাকে কি বলতো, ডাইভার্ট করার চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইমে, যে তোমাকে হয়তো তুমি কার্য পড়াচ্ছ, তো দিয়ে তোমাকে চলে গেলে তুমি অন্য বিষয়ে, কার্য সম্পর্কে অন্য যে রিলেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে চলে যাবে, দিয়ে ফের আবার বলবো তুমি পড়াও বা 1 মিনিট মতন, দিয়ে ফের আবার কোশ্চেন করবে, এইভাবে করে তোমার। ডেমো জাস্ট 1 মিনিট আমার তো আমার বন্ধ করেছিল, তো আমি 3 নম্বরে গেছিলাম, তো আমার আগের দুজনকে ওই 1 মিনিট করেই দিয়েছে, 1 মিনিটের বেশি দিচ্ছেই না। আর আর আমার ইন্টারভিউ নিয়েছিল মোটামুটি 17 মিনিট, আমি ঘড়ি দেখে গেছিলাম 17 মিনিট, আর আমাকে কোশ্চেন করেছিল মিনিমাম 20টার উপর। তুমি ফ্রেশার ছিলে? হ্যাঁ হ্যাঁ ফ্রেশার স্যার, কিন্তু ডেমো দিয়েছিলাম মাত্র 1 মিনিট। হ্যাঁ, বেশিক্ষণ দেবে না, 2 থেকে বড় জোর 2 থেকে 3 মিনিট, ওইখান থেকে কোশ্চেন করতে শুরু করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? ওই জন্য ইন্ট্রোডাকশানগুলো খুব কম দেবে, মানে লাগবেই না, শুধু যে আজকে কার্য টপিক পড়াবো, ওই জন্য তোমাদের প্রথম বক্তব্যে বললাম যে তোমার ইন্ট্রোডাকশান হবে তোমার টপিক থেকে, মেন টপিকে ঢুকে যেতে হবে। সাবজেক্ট বলো। বলছি সাবজেক্ট ছাড়া অন্য কিছু পাশাপাশি পড়ার দরকার আছে? 1 মিনিট দাঁড়াও, সোমা বলো আগে। এই সোমা বলছি, সোমা পারভিন, নট সোমা সাহা। স্যার বলছি ওই সাবজেক্ট ছাড়া অন্য কিছু পাশাপাশি কিছু পড়ার দরকার আছে, মানে 11-12 তো কিছুই ধরেনি এরকম কিছু। এবারে বিষয়টা হচ্ছে কি, তোমাকে ওখানে ধরো 11-12 হয়তো টিচারগুলো ভালো করে বুঝবে, 11-12 জন্য যারা ধরেছে তারা তোমার কলেজ প্রফেসর টোটালটাই ধরেছে ম্যাক্সিমাম, তারা কিন্তু অত মানে বিএড পারপাসে জিজ্ঞেস করবে না, বা বিএডে যেগুলো পড়েছে এডুকেশন ব্যাপারে, কিন্তু 9-10 হয়তো জিজ্ঞেস করতেও পারে, একটু দেখে যাবে। এই যেমন 2020 সালের এনইপি, তারপর হচ্ছে আমাদের 2009 সালের যে ছিল, তারপর হচ্ছে এই যে এডুকেশন ব্যাপারগুলো, মিড ডে মিল, তারপর নিজের জেলা, এই বিষয়গুলো তোমাকে একটু জেনে যেতে হবে বেসিক। কি বললাম বুঝতে পেরেছো? বেশি কিছু জানতে হবে না, ওই কয়েকটা বেশি জিনিস জেনে যেতে হবে, যে তুমি এইগুলো যদি না জানো তাহলে একটু সমস্যা, বলবে স্কুল চালাবে কি করে, এবার জিজ্ঞেস করতে পারে। স্যার বলো রোজিনা। স্যার বলছিলাম ভেরিফিকেশন যে হবে তার কি লিস্ট দিবে, না কবে কি হবে কিরকম বুঝবো স্যার? বলে দেবে তো তোমাদের, আমার দেবে ওরা ওই নোটিশ। লিস্ট দেবে? হ্যাঁ হ্যাঁ, লিস্ট দেবে ওরা, ওই যখন ভেরিফিকেশনের জন্য দেবে তোমাদের, একটা ওখান থেকে লেটার ডাউনলোড করতে হবে, সেটা আবার বার করে নিয়ে যেতে হবে, বলে দেবে। ওটা বুঝবো কিভাবে যে আমার কবে আছে? নোটিফিকেশন দিয়ে দেবে, তার আগে নোটিফিকেশন দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের বল, সরি, নিউটনের প্রথম গতিসূত্র। স্যার আজকে কেমিস্ট্রির কোনো ডেমো দেখাবেন? আজ কেমিস্ট্রি দেখাবো না, কেমিস্ট্রি নেক্সট দিন। আমি আজকে বললো যে ইন্টারভিউয়ের মতন ক্লাস করাতে, কিন্তু তারপর সবাই বললো যে
শুধুমাত্র এইগুলো অসুবিধা হচ্ছে আমাদের, সেগুলো একটু দেখিয়ে দিন, ওই জন্য আরও এই ক্লাসগুলো করাচ্ছি। দেখি যার যার অসুবিধা যে যে চ্যাপ্টার উপরে, সেই চ্যাপ্টারগুলো আমাকে বলে দেবে, আমি তাদের সেইগুলো ডেমো তৈরি করে দেবো। স্যার হ্যাঁ আমি স্যার এটা একটা বললাম। তড়িৎ লেপন যে আছে না, তড়িৎ লেপন একটা আছে না লাস্টে যে চ্যাপ্টারটা, হুম 10-এর ক্লাসে তড়িৎ লেপন সে একটা আছে, ওইটা আমি ভিডিও করে আপনাকে পাঠিয়েছি, আপনি একটু মানে ডেমোটা ভালো করে একটু রেডি করে দিবেন স্যার। ঠিক আছে, আমি দেখে দিই। পাঠিয়েছি এক্ষুনি, একটু আগে পাঠিয়েছি স্যার, একটু চেক করে দেবেন স্যার। 1 মিনিট ওয়েট, আমার এটা খুলছে না। এক মিনিট ওয়েট, পেজটা লোড হচ্ছে। দেখতে পাচ্ছ? একটু সমস্যা দেখা দিয়েছে। এক মিনিট ওয়েট, হ্যাঁ আমার একটু কম্পিউটারের সমস্যা দেখা দিচ্ছে, স্ক্রিন হচ্ছে না। চলো, এবারই হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। চলো, তাহলে দেখো এবারে আমরা নিউটনের গতিসূত্র, প্রথম যে গতিসূত্র, সেই গতিসূত্র থেকে কীরকম তৈরি করব। তাহলে দেখো
11-12-এ যারা দিয়েছে তাদের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে ইন্ট্রোডাকশান, এই ইন্ট্রোডাকশান দেওয়ার দরকার নেই যদি বলে দেয় প্রথমেই। এবং তোমাকে কিন্তু ইন্ট্রোডাকশান না বললেও তোমাকে কিন্তু বোর্ড ওয়ার্কটা করতে হবে, অর্থাৎ বোর্ডে তুমি কি করাচ্ছ সেটা তোমাকে লিখতে হবে। কি বললাম বুঝতে পেরেছ? এবারই এখানে দিয়েছে নিউটনের সূত্রের অবতারণা, অর্থাৎ নিউটনের সূত্র কিভাবে কোন বইয়ে লিখেছিলেন কি, এই সমস্ত লেখার দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছ? বিবৃতিগুলো ডাইরেক্ট নিউটনের প্রথম গতিসূত্র তোমাকে সেটা বলতে হবে। কি বললাম বুঝতে পেরেছ? যে নিউটনের প্রথম গতিসূত্রটা তোমাকে কী করতে হবে? উল্লেখ করতে হবে। তাহলে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু কী হবে? সমবেগে একই দিক বরাবর কি থাকবে? চলতে থাকবে সরলরেখা বরাবর, তাই না? এই যে বিষয়টা সেটা তোমাকে বলতে হবে। এবারে এখানে দুটো কথা তোমাকে এবারে বুঝিয়ে বলতে হবে। স্থির বস্তু, যে এখানে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর সচল বস্তু চিরকাল একই সরলরেখা বরাবর চলতে থাকে, যে ব্যাপারটা সেটা তোমাকে বলতে হবে। এবার সেখানে উদাহরণ দিতে হবে কীরকম, তুমি যে বলছো সেটা উদাহরণ দিতে হবে। ধরো সাপোজ এই টেবিলের উপর একটা ডাস্টার আছে, সেই ডাস্টারটা ধরো আমরা রেখে দিলাম, কেউ অনন্তকাল ধরে এখানে কেউ নড়ালাম না, এই বিষয়টাকে বললাম সেটাকে। তাহলে সেক্ষেত্রে বস্তুটা কি বা ডাস্টারটা কি এখান থেকে সরে যাবে, এরকম একটা কথা উল্লেখ করতে হবে তোমাকে। তারপর হচ্ছে গতিশীল বস্তু, ধরো সাপোজ একটা কি, কেউ কিছু বলছো, একটা ধরো সাপোজ কি বললাম যে সাইকেলের প্যাডেল করলাম এখানে বলেছে, বা অথবা মহাকাশ কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় সে একইভাবে বেগে চলছে। অর্থাৎ তোমাকে এই দুটো উদাহরণ, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এই ব্যাপারটা তোমাকে উল্লেখ করতে হবে। এবারে তোমাকে নেক্সট কি বলতে হবে? নেক্সট বলতে হবে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়। আমরা দুটো জিনিস জানতে পারি, একটা জড়তা ধর্ম বা জাড্য ধর্ম, আর হচ্ছে বলের সংজ্ঞা জানতে পারি। তাহলে জড়তা ধর্ম সম্পর্কে বলতে হবে। তাহলে এখানে তোমাকে একটু উদাহরণ দিতে হবে। তোমরা দেখেছো যে যখন বাইক মানে বাইকে যখন বসতে থাকো, হঠাৎ করে চলতে শুরু করলো, তখন আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি, অথবা যখন কি বাইক চলছে হঠাৎ করে ব্রেক কষলে সেক্ষেত্রে কি হয়? আমরা সামনের দিকে হেলে পড়ি। কেন পড়ি সেই বিষয়টা নিয়ে একটু মজাদার একটা গল্প মানে বলতে হবে। সেখানে জড়তার সংজ্ঞা দিতে হবে, যে জড়তা বা জাড্য ধর্ম কাকে বলে সেই সংজ্ঞাটা উল্লেখ করলে, এবং সেখানে কি করলে যে জাড্য ধর্ম বা জড়তা ধর্ম দুই প্রকার সেটা উল্লেখ করতে হবে। তোমাকে ছোট ছোট করে নোট করতে হবে, মানে নোট মানে এভাবে তোমাকে ডিজাইন বা তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে। সেখানে লিখলে গতিজাড্য আর একটা হচ্ছে স্থিতিজাড্য, এভাবে উল্লেখ করলে তাহলে গতিজাড্যের উদাহরণ কী হবে সেটা বলতে হবে তোমাকে। যদি ঘরে যদি পাখা থাকে সেদিকে একটু উদাহরণ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তোমার ধুলোবালির যে ব্যাপারটা, কম্বলের ঝাড়লে ধুলোবালি নিচে পড়ে যায়, কিন্তু যায় কারণ কি? কম্বল থেকে সরে গেলেও ধুলো স্থিতিজাড্যতার জন্য সেখানে থাকতে চায়। এই যে ব্যাপারগুলো, বা তোমার সেই যে উদাহরণটা আছে বইয়ের, সেই উদাহরণগুলো একটু বলে দেবে। তারপর গতিজাড্যের উদাহরণ আছে, যেমন হচ্ছে পাখার যে ব্যাপারটা বললাম, তারপর হচ্ছে বাসের ব্যাপারটা যেগুলো বলছিলাম সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে স্থিতি জড়তা কী আর গতি জড়তা কী বা গতিজাড্য কী সেই ব্যাপারগুলো। তারপর হচ্ছে ভর এবং জড়তার মধ্যে সম্পর্ক, এইখান থেকে তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। ইনার্শিয়া মোমেন্ট, জড়তা কী, তারপর জড়তার সঙ্গে ভরের সম্পর্ক কী, তাহলে জড়তা মানে কী, এই যে ব্যাপারগুলো। তাহলে সব বস্তু জড়তায় কি সমান, এই যে বিভিন্ন কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। জড়তা ভরের মধ্যে সম্পর্ক সেগুলো একটু বলতে হবে। স্যার ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে ডেমো স্ক্রিপ্ট দেবেন? ওকে দেব, চিন্তা নেই। তাহলে এখান থেকে বাস্তব উদাহরণ এবং প্রদর্শন, সেগুলো বাস্তব উদাহরণ তোমার তো ওখানে সম্ভব নয়, তাহলে সেগুলো বলা যাবে না, শুধুমাত্র এই ফ্যানের ব্যাপারটা বলে দিতে হবে। এখানে তারপর হচ্ছে কি বলের ধারণা, বল কাকে বলে সেটা লিখে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপর হচ্ছে এখানে 3 মিনিট টাইমদের উপর বেস করে তৈরি করা, এটা বলতে হবে না। এর মূল্যায়ন সেখানে কি করতে হবে, তাহলে প্রশ্ন উত্তর ব্যাপার যেগুলো আছে, বাড়ির কাজ দেবে, সেখানে বোর্ড পরিষ্কার ব্যাপার থাকে। তাহলে দেখো এইখানে যে ব্যাপারটা, যে বাস্তব উদাহরণ এখানে একটা আমি বলে দিয়েছি, যে বাসের উদাহরণ, যে কাল্পনিকভাবে স্টিয়ারিং ধরে দাঁড়াও, মানে তুমি ওখানে স্টিয়ারিং ধরে দাঁড়ালে, যেমন বাংলার ক্ষেত্রে কবিতা বলতে হবে না, সেই একদম মানে কি বলবো, কবিতা পড়লে সে তার অঙ্গিভঙ্গি করতে, তেমনি এখানেও কি বাসের স্টিয়ারিং ধরে দাঁড়াও। সেখানে কি হলো, আমি বাস ড্রাইভার হঠাৎ বাস চালালাম, তাহলে কি হবে, সবাই কি হলো, পেছনের দিকে হেলে পড়লো। এই যে শারীরিক অঙ্গিভঙ্গি সেগুলো একটু দেখাতে হবে। কি বলেন বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র। আর দ্বিতীয় গতিসূত্র ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় গতিসূত্রে গাণিতিক রূপ আসবে, সেটা একটু বোর্ড ওয়ার্ক বেশি করতে হবে। এখানে বোর্ড ওয়ার্ক কম আছে, শুধুমাত্র এই যে ভাগগুলো আর হচ্ছে মুখে বলতে হবে। কি বলেন বুঝতে পেরেছো নিউটনের প্রথম গতিসূত্র থেকে? তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি, তার কি কি জানা যায়, সেগুলোর ভাগ, সেগুলোর সংজ্ঞা, সেগুলোর উদাহরণ, এই বিষয় নিয়ে তোমাকে যে 2-3 মিনিট বলবে সেটা সম্পর্কে বলতে হবে এবং A to Z এখানে পড়তে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এখান থেকে তোমাকে কি কি কোশ্চেন করতে পারে,
নিউটনের গতিসূত্র থেকে এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, এই যেমন হচ্ছে যে স্যার আমরা যখন কোনো একটা বল ছুড়ি সেটা গতিশীল যায় কিন্তু কিছুক্ষণ বাদে থেমে যায়, কেন থেমে যায় তার কারণ বলতে হবে। এখান থেকে তোমাকে জাড্য ধর্ম যখন বলবে বা এইখানে আসবে যখন তোমাকে নির্দেশতন্ত্র সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, নির্দেশতন্ত্র কি। তারপর হচ্ছে নিউটনের A to Z, যখন নিউটন আসবে তখন A to Z জিজ্ঞেস করতে পারে যে নিউটনের সম্পর্কে আর কি জানো বলো, কোন কোন আবিষ্কার সম্পর্কে তোমার আর জানা আছে, এই বিভিন্ন কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে নিউটন সম্পর্কে যা আছে। তাহলে সেখানে পড়তে হবে নিউটনের গতিসূত্র প্লাস নিউটনের মহাকর্ষ সূত্র, ওইগুলো পড়তে হবে A to Z। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কী বললাম বুঝতে, ভর বলতে কি বুঝি, স্থির ভর কাকে বলে, তারপর হচ্ছে আমাদের এমনি ভরের সঙ্গে বেগের কি সম্পর্ক, এই যে ব্যাপারগুলো রিলেটিভিটিতে চলে যেতে পারে। কী বললাম বুঝতে পেরেছো? এই জিনিসগুলো তোমাকে রেডি করে যেতে হবে। তাহলে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, তাহলে এইভাবে করে নিজের মতন করে তৈরি করে নেবে। এবং তুমি বিভিন্ন বই থেকে নোট করতে পারো, যেমন হচ্ছে কেউ ছায়া আছে, সাঁতরা আছে, তারপর হচ্ছে আমাদের প্রান্তিক আছে, বিভিন্ন বই আছে, সেই বই থেকে তুমি এই সংজ্ঞাগুলো রেডি করতে পারো, যেটা তোমার সহজ মনে হবে, বোঝাতে পারবে। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার দ্রবণ থেকে একটা ডেমো রেডি করে দেবেন? তোমরা ওই লিখে লিখে পাঠাও, হ্যাঁ, কার কি কোনটা লাগবে সেটা পাঠাও, আমি তোমাদের রেডি করে দেবো। এই উইকের মধ্যে সমস্ত কিছু রেডি করে দেবো তোমাদের, যার যার যেটা লাগবে। স্যার বলছি বয়েলস ল যে কোশ্চেন গুলো দিয়েছিলেন অনেকগুলো, ওইগুলো একদিন একটু আলোচনা করে দেবেন। অনেকগুলো একটু সমস্যা হচ্ছে, ওই যে তীর চিহ্ন দিয়ে যেগুলো, ওগুলো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এই তাহলে আমি নেক্সট দিন এখান থেকে কার্য শক্তি ক্ষমতা থেকে যে কোশ্চেনগুলো হতে পারে, মানে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে, তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র থেকে কী কী জিজ্ঞেস করতে পারে, এই কোশ্চেনগুলো টোটাল পিডিএফটা দিয়ে দেবো। নেক্সট দিন হবে না, অর্থাৎ মঙ্গলবার অথবা বুধবার দিয়ে দেবো, এই কোশ্চেনগুলো রেডি করতে হবে। কী বলো, বুঝতে পেরেছো? আর তোমাদের কি কি কোশ্চেন দিয়েছে স্যার, যেমন একজন বলছিল ওই যে অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন দেয়নি কিন্তু ডেমো দিয়ে দিয়েছে, সে অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমি দিয়ে দেবো নেক্সট দিন। ওকে, তোমরা একটু লিস্ট করে দেবে যে কার কি দরকার, কারণ হচ্ছে অনেকগুলো দেওয়া হয়েছে। স্যার বলছিলাম যে মিনিমাম কটা করে ডেমো রেডি করে নিয়ে যাবো? কি বলছো বলো আরেকবার। মিনিমাম কটা ডেমো রেডি করে নিয়ে যাবো? ডেমো মোটামুটি তোমাকে 4টে রেডি করতে হবে, ফিজিক্সের 2টো, কেমিস্ট্রি 2টো, ক্লাস 10 ক্লাস 9 একটা একটা করে, মানে ফিজিক্সের একটা কেমিস্ট্রির একটা, একইভাবে ক্লাস 9এরও ফিজিক্সের একটা কেমিস্ট্রির একটা। কী বললাম বুঝতে পেরেছ? এবং তোমার বইটা সম্পূর্ণ যেন পড়া থাকে, অবশ্যই পড়া থাকলে ভালো, কারণ হচ্ছে যেখানে সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেখানে সেখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, অবশ্য ইন সার্ভিসের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে, স্যারের ওপর ডিপেন্ড করবে সব কিছু, শুধুমাত্র ফ্রেশার বলে এই নয়, যারা ইন সার্ভিস তাদেরও জিজ্ঞেস করতে পারে। কিন্তু ফ্রেশারের চেয়ে ইন সার্ভিসদের একটু এক্সপিরিয়েন্স বেশি, ওনাদের হল ম্যানেজমেন্ট ব্যাপারটাও জানে ওনারা, এবং ওনারা কীভাবে ক্লাস করে সেই ব্যাপারটাও জানে, তোমাদের চেয়ে বেটার জানে। এবার সেটা তোমাদের কী করতে হবে, ভালোভাবে নাম্বারটা নিতে হবে ওখান থেকে। তাহলে 2-1জনকে কোশ্চেন করি ইন্টারভিউয়ের ব্যাপারে, হ্যাঁ, কেউ কি দেবে? হ্যাঁ স্যার দেবো। হ্যালো কেউ? হ্যাঁ হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, মিনহাজুল বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আমার সাবজেক্ট তো ফিজিক্স, তাহলে আমি যখন 9-10 এর কেমিস্ট্রির যে টপিক গুলো, সেগুলোকে আমাকে 11-12 এর বই থেকে পড়া লাগবে, আমি শুধু ফিজিক্সটাই পড়বো 11-12 লেভেলে? এবারে দেখো, বিষয়টা হচ্ছে তোমাকে কাউন্টার অ্যাটাক যখন করবে, সেই বিষয়ে তো তোমাকে শুধুমাত্র 9-10 এর কোশ্চেন করবে না, তোমার ভেতরে কী আছে সেটা জানতে চাইবে ওই টপিক সম্পর্কে। এবারই তোমাকে যে টপিক পড়াবে সেই টপিকের A to Z জানতে হবে। এবার ধরো সাপোজ তুমি কেমিস্ট্রি। না স্যার, আমি যে মানে যেগুলো ডেমো দেবো সেগুলো তো পড়বোই, আমি বলছি যে বিষয়গুলো ডেমো দেবো না সেগুলো কি পড়া লাগবে? হ্যাঁ, এবারে সেই বিষয়গুলো জানা একটু দরকার, কারণ হচ্ছে ধরো তোমাকে সাপোজ এবার কার কখন কি মুড হবে সেটা বলা মুশকিল। ধরো তুমি যেখানে ইন্টারভিউ দিচ্ছ সেই স্যার ডেমো বাদ দিয়ে অন্য কোশ্চেন করছে, আশা করি ম্যাক্সিমাম 99% ডেমো থেকেই কোশ্চেন করবে, কিন্তু সাধারণ জ্ঞান নিশ্চয়ই আছে যে ওই বিষয়গুলো সম্পর্কে। ধরো তুমি তড়িৎ যদি সমযোজী যৌগ দিচ্ছ, এবার তোমাকে পর্যায় সারণীতে হয়তো জিজ্ঞেস করলো, কারণ তড়িৎ যদি সমযোজী যৌগ সম্পর্কে ওখান থেকে পর্যায় সারণীর মৌলগুলো নিয়েই,
অথবা তোমাকে জিজ্ঞেস করলো যে ওই বিভিন্ন রসায়ন, জৈব রসায়ন বা আদার্স যে সমস্তগুলো জিজ্ঞেস করলো কেমিস্ট্রি সম্পর্কে, তাই সেগুলো তো তোমাকে পড়ে যেতে হবে। ওই জন্য বেসিক ধারণা 9-10 জেনে যেতে হবে বই থেকে। আচ্ছা, বেসিক ধারণা বলতে জেনে যাব। আর এখানে যেমন ক্লাস 10 এ যে ইনঅর্গানিক পার্টটা আছে, ওখানে অনেক রিয়াকশন গুলো আছে, ওগুলোকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দিতে, মানে ওই বিষয় যদি আমি ডেমো না দিই তাহলে কি ওগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যেতে হবে, ওটাই বলছিলাম স্যার। না, অতটা খুঁটিয়ে দেখতে হবে না ওই সমস্ত বিষয়ে। তুমি যেটা ডেমো দেবে সেই রিলেটেড যা কিছু আছে তুমি দেখে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এটাই মূল বিষয়। আর কেউ কিছু বলছিলে? ঠিক আছে। আর বলো। সাজাদা খাতুন কিছু বলবে? চলো, সুভাষিস বলছিল যে আমি ইন্টারভিউ দেব, তাই তো সুভাষিস? হ্যাঁ স্যার বলুন। তোমাকে দিয়ে শুরু করছি, 1 মিনিট ওয়েট। তা তোমার পরিচয়টা দাও আগে। স্যার আমি শুভাশিস মণ্ডল, আমি নদিয়া জেলার দেউট্টু ব্লকের বেতাই গ্রাম থেকে এসেছি। আমি 2009 মাধ্যমিক, 2012 উচ্চ মাধ্যমিক এবং 2017 গ্রাজুয়েশন করেছি, এবং আমি 17-19 সালে বিএড কোর্সটি কমপ্লিট করেছি আমি। তুমি কোন টপিকের উপর ডেমো দেবে? তো দ্রবণের উপরে। দ্রবণের উপর দেবে, তাই তো? স্যার আমার তো ফিজিক্স স্যার, আমি দ্রবণ দিতে পারবো, দিলে অসুবিধা হবে না তো কোনো? না, তুমি যেটা ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে শুধুমাত্র তুমি ফিজিক্সের বলে ফিজিক্স দিতে পারবে এমন না। বুঝতে পেরেছো? বলো, প্রকৃত দ্রবণ কাকে বলে? স্যার প্রকৃত দ্রবণ হচ্ছে যেখানে আপনার দ্রাবক এবং দ্রাব দ্রবীভূত হয়ে একটা সংযুক্ত মিশ্রণ উৎপন্ন করবে, এবং তার আপনার দ্রাবের অণুগুলি হচ্ছে 10⁻⁵ থেকে 10⁻⁷ পর্যন্ত থাকবে দ্রবণের মধ্যে, এবং সেটি স্বচ্ছ এবং সমর্থ হবে, তাকে প্রকৃত দ্রবণ বলবো। টিন্ডাল প্রভাব বলতে কি বোঝো? টিন্ডাল প্রভাব হচ্ছে কলোয়েডের দ্রবণের মধ্যে যদি কলোয়েডের দ্রবণের মধ্যে অণুগুলো যে আপনার ইতস্তত ঘুরে বেড়ায়, সেটাই যদি আলো কলোয়েডের দ্রবণের মধ্যে দিয়ে আমি আলো প্রবেশ করাই, তাহলে সেক্ষেত্রে আলোগুলো অণুগুলোর মাধ্যমে যে অণুগুলো দিয়ে যে বিচ্ছুরিত হয়ে এদিক ওদিক যে বেড়ে যাবে, সেগুলো টিন্ডাল প্রভাব বলবে। এটাই মধ্যে গুছিয়ে বলতে পারছি না, একটু সমস্যা আছে। হ্যাঁ, টিন্ডাল প্রভাবের অ্যাপ্লিকেশন বলতে পারবে? স্যার ধোঁয়ার মধ্যে যখন আমরা এই জানলা দিয়ে যখন আমাদের যায়, আলো আসে জানলার মধ্যে দিয়ে। না, অ্যাপ্লিকেশন মানে কোন কাজে ব্যবহৃত হয় টিন্ডাল প্রভাব? না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আমার। দই কি ধরনের কলোরীয় দ্রবণ? মানে আচ্ছা, দুই স্যার তরল 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 আর তরলের মধ্যে। তরল এবং তরলের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই কলোরিডের নাম কি মানে অ্যাকচুয়ালি বললে? যেমন হচ্ছে সল, এমালসন, জেল বা ফোম, কি বলে এটাকে? এটা স্যার সল বোধ হয়। না গো, হয়নি। দেখতে পাচ্ছি, আমি দেখিনি এখন পুরোপুরি। এখন কি কাল? শীতকাল, তাই না? হ্যাঁ, সকালে কি পড়ে? কুয়াশা পড়ে, তাই তো? কুয়াশা পড়ে, হ্যাঁ। কুয়াশা কিভাবে জমে বলো তো? কুয়াশা জমে বলতে বুঝতে পারলাম না ঠিক। আমি কুয়াশা তো আপনার একটা আপনার আমি চ্যাপ্টার ঠিকঠাক পড়িনি, আমি দেখে রেডি করে দিচ্ছি আমি।
তুমি কেন শিক্ষক হতে চাও? স্যার শিক্ষকতা হচ্ছে একটা মহান ধর্ম, যেটাকে আপনি বাচ্চাদের মানে মূল কারিগর স্যার আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু পরে বলছি, হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কেউ বলবে? রোজিনা? হ্যাঁ স্যার বলেন। তোমার পরিচয় দাও। স্যার আমি রোজিনা খাতুন, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা থেকে এসেছি। তোমার কোয়ালিফিকেশন? আমি 2010 সালে মাধ্যমিক পাস করেছি, 2012 সালে এইচএস পাস করেছি, আর পনেরোতে 2015 সালে কেমিস্ট্রি কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি পাস করেছি, আর 2017 সালে এমএসসি করেছি। কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্স এর মধ্যে পার্থক্য কি? কেমিস্ট্রি অ্যাকচুয়ালি বিভিন্ন রাসায়নিক কেমিক্যালস নিয়ে স্টাডি করা হয়, আর ফিজিক্সটা স্যার বলছি মেকানিক্যাল মেকানিক্যাল জিনিস, মানে কি বলে, ইনস্ট্রুমেন্ট নিয়ে বেশি বেশি ইয়ে হয়, প্র্যাকটিক্যাল বেসিসে যদি বলি, আর এমনিতে ঠিকঠাক তাহলে বলতে পারছি না স্যার। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হয় না? কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা আমরা রাসায়নিক পদার্থ নিয়ে এসব নিয়ে করি, আর ফিজিক্সের সেগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে ওগুলো করা হয়, ইনস্ট্রুমেন্ট। ওটা যান্ত্রিক, এটা রাসায়নিক। তোমার সায়েন্সের কি কি সাবজেক্ট ছিল 11 12-এ? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তাহলে কেমিস্ট্রিতে অনার্স করতে গেলে হঠাৎ ওগুলো বাদ দিয়ে, ওই সাবজেক্ট বাদ দিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রিটা একটু ভালো লাগতো স্যার, ওই জন্যই কেমিস্ট্রিতে করেছি, আর কেমিস্ট্রি টিচারটাও খুব সুন্দর করে পড়িয়েছিলেন আমাদেরকে, মানে ইন্টারেস্টিং লাগতো কেমিস্ট্রিটা। ক্লাস 9-এর কয়টা কেমিস্ট্রির চ্যাপ্টারের নাম বলো তো? ক্লাস 9-এর অ্যাসিড, বেস, ক্ষারক, দ্রবণ, আর মৌলের ধারণা আছে, জল আছে, এইসবই। পরমাণুর গঠন আছে। একদম ভুল। মাধ্যমিক স্তরে ভৌত বিজ্ঞানের ভীতি দূর করার জন্য তুমি কি করবে? অ্যাকচুয়ালি স্যার ভৌত বিজ্ঞানের ভীতি যদি দূর করতে হয়, তাহলে ওদেরকে প্র্যাকটিক্যাল বেসিসে মানে উদাহরণ দিয়ে তো পড়াতে হবে, আর কিছু কিছু প্র্যাকটিক্যালও ওদের করালে যাতে মানে সেটা সেই বিষয়ে ওরা ইন্টারেস্টিং নিয়ে আসতে পারে। চার্ট মডেল ইউজ করব। ধরো তুমি যখন শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, তখন নিজের দক্ষতা বাড়াতে তুমি কি করবে? হ্যাঁ, দক্ষতা বাড়ার জন্য নিজের যে বিষয়ের যে জ্ঞানটা আরো বেশি বৃদ্ধি করতে হবে, আরো সেই জ্ঞান কিভাবে কি বাড়াবে? বলবো, বিভিন্ন বই আর নেটের মাধ্যমে সার্চ করে সবকিছু, প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সবকিছু তথ্য একসাথে করে আর ইন্টারেস্টিং ওয়েতে বাচ্চাদেরকে শেখানো যায় কিভাবে, সেটার
চেষ্টা করবো স্যার। এখানে নিয়মিত প্রশিক্ষণ, তারপর হচ্ছে সহকর্মীরা তাদের অভিজ্ঞতা থেকে নতুন নতুন বই পড়া, বিভিন্ন রাইটারের এই সমস্ত বিষয় থেকে আমরা নিজের দক্ষতা কি করব, বাড়াবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি তোমাকে প্রশিক্ষণের ব্যাপারটা উল্লেখ করতে হবে, সেই সঙ্গে সহকর্মী যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে, প্লাস কি নতুন নতুন বই পড়া, মানে টপিক সম্পর্কে আপডেট, এইভাবে। বুঝতে পেরেছো? সেগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা। ঠিক আছে, বাকিগুলো রেডি করবে। আর কেউ দেবে? বলো, দুই একটা করে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। হ্যাঁ স্যার, আপনি স্যার একটু কোশ্চেন করলেন যে পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যার মধ্যে পার্থক্য যেটা, ওটা স্যার অ্যান্সারটা কিভাবে দেবো? মানে পদার্থবিদ্যায় কি কি বিষয় পড়ানো হয় সেগুলো, আর কেমিস্ট্রিতে যেগুলো পড়ানো হয় সেগুলো বলতে হবে নাকি, মানে কিভাবে অ্যান্সারটা বলবো? গান কোথায় বাজছে তোমার? স্যার ওটাকে এইভাবে বলা যাবে যে পদার্থবিদ্যা হচ্ছে পদার্থ সম্পর্কে আর ধর্ম সম্পর্কে পড়বো, আর রসায়ন বিদ্যা মানে আমি পদার্থের অণুর গঠন, রাসায়নিক ধর্ম কি আছে সেই সম্পর্কে, পদার্থের ওটা সম্পর্কে আমরা পড়বো। এভাবে কি বলা যাবে? আর কেউ বলো, আর কেউ বলো। স্যার বলছিলাম যে পদার্থবিদ্যা বলতে পদার্থের দুটো ধর্ম আমরা জানি, মানে কোন একটা মানে পদার্থের দুটো ধর্ম জানি, একটা ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম। তো পদার্থবিদ্যায় ওই ভৌত ধর্মগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, বা বাহ্যিক ধর্মগুলো। আর রসায়ন বিদ্যায় যেখানে অণুর গঠন বা পরমাণুর গঠন, অর্থাৎ সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে কি ঘটছে না, বা রাসায়নিক বিক্রিয়া ঘটে কি মানে ঘটছে কিভাবে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে রসায়ন বিদ্যা। তার মানে কি হলো? আর কেউ বলো, তাহলে বলছি তারপর আমি। বলো কেউ। মমতা হিনা বললে, ঘনশ্যাম বলো, আর কে বলছো বলো। হ্যাঁ, মানজিনা বলো। স্যার ফিজিক্সে যেমন আমাদের ন্যাচারাল যে মানে ফেনোমেনা গুলো, যে প্রাকৃতিক যে নিয়মগুলো, সেগুলো কিভাবে ঘটছে সে সম্পর্কে আমরা আলোচনা করি, এবং সেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা মানে বিশেষ করে গণিতের সাহায্য নিয়ে ব্যাখ্যাও করতে পারি। আর রসায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন পদার্থের গঠন, ধর্ম, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সেগুলো আলোচনা করতে পারি, এবং ল্যাবরেটরিতে সেগুলো আমরা দেখতেও পারি। আর গণিতের যেমন যদি আমরা গণিতকে নিয়ে আসি, তাহলে গণিতের ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, মানে সংখ্যা, সূত্র এগুলো আলোচনা হয়, সেখানে পরীক্ষা লব্ধ ব্যাপারটা থাকে না। সেক্ষেত্রে সংখ্যা আর সূত্র রিলেটেড যে জিনিসগুলো, সেগুলো কতটা যুক্তিসঙ্গত, লজিক্যাল রিজনে সেগুলো বিষয়ে মানে আলোচনা করা হয় আর কি। আর কেউ? ভেরি গুড। আর কেউ? পর্ণা, তারপর হচ্ছে মিতালি, তারপর রিয়া, তারপর হচ্ছে নাম হচ্ছে সাহিলা, তারপর হচ্ছে সাজিদা খাতুন, তারপর সামিন। বলো। স্যার পদার্থবিদ্যায় পদার্থের সাধারণ বৈশিষ্ট্য, তারপর প্রাকৃতিক কিছু তাদের নিয়ম, এগুলো বোঝা যায়। আর রসায়ন বিদ্যায় তো পদার্থের উপাদান কি দিয়ে তৈরি, আর রাসায়নিক বৈশিষ্ট্য বিশেষ করে বোঝানো হয়। অর্থাৎ প্রকৃতির যে মৌলিক নীতিগুলো আছে বা নিয়মগুলো আছে, সেগুলো কি হচ্ছে ভৌতবিজ্ঞানে, সেগুলো কি করা হয়, ভৌতবিজ্ঞানে সেগুলো গাণিতিক রূপের মাধ্যমে বিভিন্ন সমাধান করা হয়। আর রসায়ন কি করে, তার অভ্যন্তরীণ গঠন, প্রকৃতির নিয়মগুলো বলতে মানে কোনগুলো? মৌলিক নীতি যেগুলো, যেমন হচ্ছে আমরা নিউটনের সূত্র যেটা পড়ি, এগুলো হচ্ছে মৌলিক নীতি। স্যার পদার্থবিদ্যা মূলত শক্তি ও গতির সাথে বল, ভর ও চার্জের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে, যেখানে রসায়ন পদার্থের গঠন, বৈশিষ্ট্য এবং তাদের পরিবর্তনের উপর মনোযোগ দেয়। অর্থাৎ কি দিয়ে পদার্থ তৈরি, কিভাবে তা পরিবর্তিত হয়,
পদার্থ বলে কিভাবে কাজ করে চলে, আর রসায়ন বলে কি দিয়ে তৈরি হয়। অর্থাৎ গঠন স্ট্রাকচার বলে সেটাকে। ভেরি গুড। অর্থাৎ অভ্যন্তরীণ গঠন বা গঠন স্ট্রাকচার যেটা কীরকম হচ্ছে সেটা নিয়ে রসায়ন আলোচনা করা হয়, আর ভৌতবিজ্ঞান হচ্ছে বাহ্যিক তাদের মধ্যে যে রিলেশন সেগুলোর আলোচনা করা, অর্থাৎ নীতি, মৌলিক যে নীতির সঙ্গে যে সম্পর্ক সেগুলো আলোচনা করে এবং গাণিতিক রূপ ব্যাখ্যা করে। এটা আমি তাহলে পাঠিয়ে দেবো লিখে, ওকে তোমাদের? হ্যাঁ স্যার, এটা একটা লিখে পাঠিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, এটা কনফিউজ হচ্ছে। এটা লিখে পাঠিয়ে দেবো। আর তোমাদের বেশি কিছু জিজ্ঞেস করবে না, হয়তো খুব তাড়াহুড়ো করলে তোমাদের ওই টেক্সট বই সম্পর্কে জিজ্ঞেস করবে, হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে কয়েকটা চ্যাপ্টার নাম বলো, বা তুমি যেগুলো পড়িয়েছো বা তোমার ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো কী কী, সেখান থেকে কোশ্চেন করতে পারে। ম্যাক্সিমাম তোমার ডেমো থেকেই কোশ্চেন করছে, যতদূর শুনলাম যারা আমাদের এখান থেকে 11-12 দিয়েছে তাদের কাছ থেকে শুনলাম যে ম্যাক্সিমাম ডেমো থেকেই কোশ্চেন। আর হচ্ছে দুই একটা জিনিস পড়ে যাবে, বেসিক জিনিসগুলো, ম্যাক্রো টিচিং কী, মাইক্রো টিচিং কী, সেখানে কত মিনিট টাইম লাগে, কী লাগে, এই যে ব্যাপারগুলো তুমি এখন যেটা দিচ্ছ সেটা ম্যাক্রো না মাইক্রো, এই সমস্ত জিজ্ঞেস করতে পারে। কি বলো, বুঝতে পেরেছো? বলছি 11-12 শুনলাম আমি ফ্রেশার যারা, ওদেরকে আমাদের এখানে একটা ক্যান্ডিডেট ছিল, ওকে মোটামুটি আপনার 22 থেকে 24 মিনিট ধরে ইন্টারভিউ নিয়েছে ওকে, বুঝেছেন? 22 থেকে 24 মিনিট, বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ভূগোলে ছিল, ভূগোলে ছিল। এবার কি বলতো, বিষয়টা হচ্ছে যে টিচার পড়বে তার মুডের ওপর নির্ভর করবে। কি বললাম, বুঝতে পেরেছো? তা আমার একটা ফ্রেন্ড ছিল স্যার, ও বলছে নাকি ডেমোতে 2 মিনিটের মতো টাইম নিয়েছে, মানে মোটামুটি 6-7 মিনিটের মধ্যে একদম মিটিয়ে নিয়েছে, এরকম বলছে। আমাদের কোচিং এ কয়েকজন ছিল, তাদের তো 15 থেকে 16টা কোশ্চেন ধরেছে তাকে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন ধরেছে, মানে যা বলছে সেখান থেকে কোশ্চেন ধরেছে তাকে, যেটা ইউজ করছে যে ওয়ার্ডগুলো, মানে সায়েন্সের ক্ষেত্রে, মানে ফিজিক্সের ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ড ইউজ করছে তাকে সেখান থেকে ধরতে শুরু করে দিয়েছে। বলছে সে কি বলবো, সেই মানে কথা বলার শেষ হচ্ছে না, সেখান থেকে কোশ্চেন শুরু হয়ে যাচ্ছে, এরকম অবস্থা তো করেছে। মানে ফ্রেশার অবশ্য সে ছিল। তা ওই জন্য বলছি যে বিষয়টা ভয় পাওয়ার কোনো দরকার নেই, সেখান থেকে তোমরা রেডি করে যাবে। কোথা থেকে কোশ্চেন করবে স্যার? যেখান থেকে কোশ্চেন, মানে অ্যাকচুয়ালি তোমার ওখানে যে তুমি ঘাবড়ে যাচ্ছ না, সেখানে অ্যান্সার বলছো পরপর, সেটা তোমাকে দেখবে। তোমাকে কোশ্চেন করছো, তুমি পারছো না এটা দেখবে না, তোমাকে বিষয়টা তুমি ঘাবড়াচ্ছ কিনা, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তোমার যে টেন্ডেন্সি, সেইটা তোমাকে দেখতে যাচ্ছে ওখানে। আর প্রত্যেকে এইটা জেনে যাবে, আমাদের প্রধানমন্ত্রী, অনেক সময় আমাদের এই কনফিউশনগুলোই হয় যে শিক্ষামন্ত্রীকে, রাজ্যপালকে, তারপর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, এই যে বিষয়গুলো, এগুলো একটু দেখে যাবে, যদি না থাকে এগুলো আপডেট হয়ে যাবে, হয়তো কন্টিনিউ চেঞ্জ হয় এগুলো মধ্যে মধ্যে, আর মন্ত্রিত্ব চেঞ্জ হয় না, অবশ্য কিছু চেঞ্জ হয়। এই মুখ্য সচিব নতুন নিয়োগ হলো আমাদের, এই বিষয়গুলো কি বলেন, বুঝতে পারছি? যেহেতু অনেক টিচার কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকে, তারা হয়তো সেগুলোও জিজ্ঞেস করতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এইগুলো একটু দেখে নেবে। তারপর রাজ্যের অবস্থা, বর্তমান শিক্ষা অবস্থা নিয়ে হয়তো জিজ্ঞেস করে দিল যে রাজ্যের বর্তমান শিক্ষা অবস্থায় তোমার কেমন মনে হয়, কিন্তু তোমাকে সবসময় পজিটিভলি বলতে হবে, এবার নেগেটিভ বলা যাবে না। কি বলেন, বুঝতে পেরেছো? স্যার রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন, কি বলবো একটু বলবেন স্যার? রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিভাবে বলবে, যে আমরা যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে তুমি যেগুলো আছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যে কন্যাশ্রী আছে, যেমন আমাদের হচ্ছে মিড ডে মিলের যে ব্যাপারগুলো আছে, এইগুলো উল্লেখ করতে হবে তোমাকে, যে আমাদের যে সমস্ত আবার হচ্ছে যে উন্নতি, যে প্রত্যেক স্কুলে কি হচ্ছে লাইব্রেরি হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো উল্লেখ করে তোমাকে কি করতে হবে, মানে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। এটা তোমাদের পাঠানো হয়েছিল একবার, দেখবে লিখানো হয়েছিল যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পরিস্থিতি অনুসারে তোমার বক্তব্য বলো। কারণ বুঝতে পেরেছো যে পজিটিভ দিক, যে এখন শিক্ষার হার বেড়েছে, শিক্ষার সমতা এসছে, কারণ বুঝতে পেরেছো? আধুনিক শিক্ষায় আমরা কি উন্নতি লাভ করেছি, আধুনিক শিক্ষায় উন্নতি হয়েছে আমরা, কম্পিউটার শিক্ষা, সেখানে ডিজিটাল যে ব্যাপারগুলো, প্রত্যেক স্কুলে কি হচ্ছে স্মার্ট বোর্ড হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো সেগুলো পরপর বলেছিলাম, ওই স্যার বলে দিয়েছিল, হয়তো উল্লেখ করা ছিল কোশ্চেনে, না থাকলে আমি ফের দিয়ে দেবো। ওকে, বড় তো একটা কোশ্চেন, যে শিক্ষার ক্ষেত্রে ভ্রমণটা কতটা গুরুত্বপূর্ণ?
অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ভ্রমণের থেকে এক প্রকার শিক্ষা আমরা পাই, বিভিন্ন জিনিস দেখতে পাই আমরা, বিভিন্ন অভিজ্ঞতা লাভ হয় আমাদের, বিভিন্ন পর্যবেক্ষণ হয় বিভিন্ন বস্তু সম্পর্কে। যদি তোমাকে এখন জিজ্ঞেস করা হয় যে তোমার ক্লাস 9-10-এর যে শিক্ষার্থীগুলো থাকবে তাদের প্রথম তোমাকে বলে ভ্রমণ নিয়ে যেতে, তাহলে তুমি কোথায় নিয়ে যাবে? বিভিন্ন সায়েন্টিফিক জায়গায় নিয়ে যাবো, এই বলতে পারবো এটা। হ্যাঁ, ওই ওই বিষয়টাই তোমাকে জানতে চাচ্ছে যে সায়েন্টিফিক ব্যাপারগুলো। এবার তুমি সাপোজ নিয়ে গেছো কোথায়, সাপোজ ধরো সায়েন্স সিটি, আপনার সায়েন্স সিটি নিয়ে গেলাম। হ্যাঁ, সায়েন্স সিটি, এই ব্যাপারগুলো তোমাকে উল্লেখ করতে হবে যে যেখানে সায়েন্টিফিক ব্যাপারগুলো আছে, কি বলো, বুঝতে পেরেছো? এবার তুমি যদি জিওগ্রাফি, তুমি হিস্টোরিক প্লেসটা নিয়ে গেলে তাহলে তার হবে না, তুমি হিস্টোরির যে স্টুডেন্ট থাকবে সে বলতে পারে যে আমি হিস্টোরি এখানে এই ব্যাপারটা নিয়ে যাব। তুমি বল্লভ ভাই সর্দারে সেই ঢিবিতে নিয়ে চলে গেছো, বা সিরাজদৌল্লার ওখানে ওখানে নিয়ে চলে গেছো, তাহলে সেটা তো হবে না, বলো, বুঝতে পেরেছো? যদি কেউ আগে চাকরি করে থাকো কোনো জায়গায়, যদি উল্লেখ করে থাকো, তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কেন তুমি চাকরিটা ছাড়লে, কি বলো, বুঝতে পেরেছো? এটাও জিজ্ঞেস করতে পারে। যদি কেউ 11-12 যদি জিজ্ঞেস করে যে 11-12-এ তুমি পরীক্ষা ইন্টারভিউ দিয়েছো তো ও 9-10-এ দিচ্ছ, ওকে, কেন, এটাও জিজ্ঞেস করতে পারে কেউ যদি দিয়ে থাকে, কি বললাম, বুঝতে পেরেছো? এবং তুমি তাহলে এখানে আসলে কেন, এই যে বিষয়গুলো সেগুলো একটু জিজ্ঞেস করতে পারে। যে তোমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে দুর্বলতার জায়গা কোনটা, তোমরা বলে দিলে না যে আমি স্যার ক্যালকুলেশন পারি না, বা আমি স্যার ফিজিক্স বোঝাতে পারি না, এইভাবে কেউ কিছু বলবে না। মানে বিষয়টা হচ্ছে কি যে দুর্বলতা হবে তোমার কি আনন্দদায়ক, মানে অ্যাকচুয়ালি যে আমি কারোর কথা ফেলতে পারি না, বা আমি কোনো কেউ কিছু বললে সেটাকে ডিটেলস ভেঙে বলি, এইভাবে হচ্ছে তোমার এইগুলো বলতে হবে। আবার সবসময় আমি কি করি, নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করি, এই যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে তোমার দুর্বলতা, মানে বেশি টাইম লেগে যায়। স্যার বলছিলাম যে প্রবাহিত তড়িৎ যদি আমি ডেমো দিই, মানে আমার কোন কোন জিনিসগুলো করতে হবে, মানে ওভারঅল হিসাবে। এবারে তোমার বিষয়টা হচ্ছে ডেমো বাদে ওটা তো ডেমো প্রথম দিকে যেটা হয় একটু বলে দিলাম, এবার আমার নলেজ হিসাবে যে কি কি জিনিসগুলো করতে হবে। তড়িৎ প্রবাহমাত্রা কোন বিষয়টা দেবে, শুধু তড়িৎ প্রবাহমাত্রা ওহমের সূত্রের উপর দেবে? হ্যাঁ, ওহমের সূত্র, ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে তোমাকে প্রথমত রোধের ধারণা ওখানে আসতে পারে। তারপর হচ্ছে এই যে সিলিকন, যে অ্যাকচুয়ালি পরিবাহী, অতি পরিবাহী, আর হচ্ছে আমাদের যেগুলো আছে ওই যে বিষয়গুলো, তাদের হচ্ছে পদার্থ, সেমিকন্ডাক্টর যে ব্যাপারগুলো আছে আমাদের, সেগুলো পড়তে হবে, গ্রাফগুলো পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের ওহমের সূত্র কোথায় কোথায় প্রযোজ্য হয়, কোথায় প্রযোজ্য নয়, এই ব্যাপারগুলো অবশ্যই আমি দিয়ে দেবো কোশ্চেনগুলো তড়িৎ থেকে। তোমাদের দিয়েছে তড়িৎ থেকে কোশ্চেন? না স্যার, ওহমের সূত্র থেকে ডেমো আকারে দেওয়া হয়েছিল, ওটা দেখেছিলাম। ডেমো দিয়েছিলাম, কোশ্চেন দিয়েছিল কি? কোশ্চেনগুলো মনে হচ্ছে দেওয়া হয়নি। কোশ্চেন দেওয়া হয়নি, কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো তাহলে। এবং ওখান থেকে তোমাকে রিলেটিভ, মানে ওহমের সূত্র অর্থাৎ কারেন্ট রিলেটিভ যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করতে পারে। এবার তোমাকে বলছিলাম স্যার ওই যে ব্রিজগুলো রয়েছে, হুইস্টন ব্রিজ, ওইগুলো করতে হবে না, অত কিছু জিজ্ঞেস করবে না এখান থেকে, হুইস্টন ব্রিজ এগুলো জিজ্ঞেস করবে না। এখান তোমাকে ওই বিভব সমান্তরাল রোধের যে ধারণাটা সেখান থেকে ঢুকতে পারে, যে রোধের সমান্তরাল সমবায় কী হবে, শ্রেণী সমবায় কী হবে, তোমার গৃহবর্তনী জিজ্ঞেস করতে পারে। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে, এই হুইস্টন ব্রিজে আসবে না অতটা, আশা করা যাচ্ছে। এবার যদি তোমাকে যদি কলেজের লেভেলে স্যার পড়ে যায় তাহলে হুইস্টন ব্রিজ জিজ্ঞেসও করতে পারে, শুধু বেসিক ধারণাটা পড়ে যাবে হুইস্টন ব্রিজের, কি বলো, বুঝতে পেরেছো? তোমাকে গ্যালভানোমিটার, তারপর হচ্ছে অ্যামমিটার, কেভিএল বা কেসিএল এগুলো, হ্যাঁ বলো, কেভিএল বা কেসিএল এগুলো করতে হবে। অত কিছু জিজ্ঞেস করবে না ওগুলো, আশা করা যায় ওগুলো জিজ্ঞেস করবে না। 9-10-এর ক্ষেত্রে জিজ্ঞেস, যদি 11-12 হতো তাহলে জিজ্ঞেস করতে পারতো, 9-10 জিজ্ঞেস করবে না। ওই গ্যালভানোমিটার, তারপর হচ্ছে ভোল্টামিটার, তারপর হচ্ছে অ্যামমিটার, এই বিষয়গুলো একটু জেনে যাবে যে কোনটা দিয়ে কি মাপা হয়, বুঝতে পেরেছো? কোনটা কি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার হয়, তারপর কোনটা রোধ বেশি হয় আদর্শর ক্ষেত্রে, তারপর আদর্শ ভোল্টামিটার ক্ষেত্রে কি হবে, তারপর হচ্ছে আদর্শ অ্যামমিটার ক্ষেত্রে কি হবে, তারপর হচ্ছে এর এককগুলো একটু পড়ে যেতে হবে। তারপর হচ্ছে ধরো সাপোজ ফিউজ তারের ব্যাপারটা পড়ে যেতে হবে, ফিউজ তারে যে কখন আমাদের শর্ট সার্কিট হয়। তারপর হচ্ছে আর্থিং ব্যাপারটা পড়তে হবে তোমাকে। তারপর হচ্ছে কালার কোডিং যে ব্যাপার থাকে সেগুলো একটু জেনে যেতে হবে। এই যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু জেনে যেতে হবে তোমাকে ওহমের সূত্র থেকে। তারপর হচ্ছে ওর যে বৈশিষ্ট্য, উপাদান, রোধাঙ্ক, রোধ,
তারপর হচ্ছে সেমিকন্ডাক্টরগুলো চলেই যাচ্ছে ওখান থেকে, হয়তো তোমাকে যত যত সেমিকন্ডাক্টর সম্পর্কে বলবে না তত তোমার পিএন জাংশন ওগুলিকে চলে যেতে পারে, হোল এই সমস্ত ব্যাপারগুলো। ওগুলো একটু অত দূর যাবে না আশা করি, তবু একটু দেখে যাবে। ওকে স্যার। তুমি কি পিকনিক আছো? না স্যার, আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য ছাদে আছি, ওই পাশে পিকনিক করছে আর কি। দেখো আবার চলে যেও না। আর কেউ বলো। ফানি ভিডিওস বলো, তোমার নাম কি? স্যার আমার নাম ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম, তোমার নামটা ছিল তো ওয়াসিম আকরাম বলেই ছিল, কিন্তু ফানি ভিডিও বলে আবার সেভ করেছো। সিপ্রা বলো। স্যার একটা প্রশ্ন ছিল, বাস্তব জীবনে বিএড প্রশিক্ষণ আপনার কোন কাজে লেগেছে? এটার অ্যান্সার তাই তো, বলো কেউ একজন বলো, বাস্তব জীবনে তোমার কোন কাজে লেগেছে? সুভাশিস বলো। বাস্তব জীবনে আমার পড়াশোনা টিউশন পড়তে গিয়ে লেগেছে আমার, বিশেষ করে আমি যেহেতু স্কুল কাজ টিউশন পড়াই, তো ওর জন্য আপনার টিউশন করতে গিয়ে লেগেছে। ছেলেদের টাইম ম্যানেজমেন্ট শেখানো, কি করে পড়াতে হবে, এই ব্যাপারেই। রোজিনা। আর কেউ বলবে? স্যার বাচ্চাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে অনেকটা সুবিধা দেয়, মানে এই তত্ত্বগুলো হেল্প করে। ভেরি গুড। বিএড এর যে তত্ত্বগুলো আমরা পড়েছি, ভেরি গুড, দুটো পয়েন্ট যে হলো। মানে শিশুর টিউশন মানসিকতা তাই পড়াতেই তো? হোক বা হ্যাঁ, শিশুর মানসিকতাটা বুঝতে, কোন মানে কোন পর্যায়ে রেগে যাচ্ছে বা কোন পর্যায়ে মানে তারা বুঝতে পারছে না, সেই জিনিসগুলো মানে বোঝা, তাদেরকে বুঝতে তো আগে হবে, তারপর তো তার উপরেতে কোনটা কোন মানে কিভাবে তাদেরকে মানানো যায় সেটা দেখতে হবে, সেই জিনিসটা বুঝতে সাহায্য করে। আর কেউ? হ্যালো স্যার। বলো মিনহাজ বলো। স্যার বিএড এর মাধ্যমে আমরা সবচেয়ে যেটা বেশি শিখি সেটা হচ্ছে আমাদের যে শিক্ষণ পদ্ধতিটা কেমন হওয়া উচিত। মানে একজন স্টুডেন্টের বিভিন্ন শ্রেণী এবং বয়স অনুযায়ী তার কাছে শিক্ষাদান পদ্ধতিটাকে কিভাবে আরো বেশি আকর্ষণীয় এবং তার মনস্তাত্ত্বিক যে অবস্থা সেটা উপযোগী করে তোলা যায়, সেটাই আমরা বিএড এর মাধ্যমে শিখি। যদি তোমাকে বলা হয়, মানে ওর যে মেন কোশ্চেনটা ছিল বিষয়টা, যে স্টুডেন্ট বাদে সেক্ষেত্রে আর কি কি তুমি শিখেছো বিএড থেকে? অ্যাকচুয়ালি তুমি শিক্ষক হতে পারলে না সাপোজ ধরো, তাহলে তোমার এই বিএডটা কি কাজে লেগেছে? এটাই মেন কোশ্চেন ছিল। মানে বাস্তব জীবন, অবশ্যই শিক্ষক যদি হও সেটা আলাদা ব্যাপার, কিন্তু শিক্ষক যদি না হও তাহলে সেক্ষেত্রে কোন কাজে লেগেছিল? হ্যাঁ, তোমার পয়েন্টও ঠিক আছে। আর বলো কেউ এবার স্যার বলো। আমার যেমন বলো। স্যার আমার যেমন একটা ছোট্ট ছেলে আছে, তো আমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে যখন আমি ছোটবেলা থেকে মানুষ করছি স্যার, আমি তার সাইকোলজি, মেন্টাল, তারপর ফিজিক্যাল সব ডেভেলপমেন্ট যত সবকিছু কিন্তু ছোটবেলা থেকে ওকে বুঝতে শিখতে পুরোটা আমাকে মানে বিএড থেকে পুরো অনেকটাই হেল্প করেছে। কারণ যেখানে সেখানে যে থিওরি গুলো পড়েছি আমি, এবং সেগুলো একটা বাচ্চা গড়ে ওঠার ক্ষেত্রে পুরোপুরি অ্যাপ্লাই করতে পেরেছি, এবং অনেক নলেজ আমি পেয়েছি। এবং ইভেন নাও বাচ্চা এখন স্কুলে যাচ্ছে, সেক্ষেত্রে ও কি পড়তে পারে না পড়তে পারে, বা কিভাবে তার ভবিষ্যৎটা এগোবো, বা কোনটা ওর ভালো লাগে, বা কোনটা নিলে ও কোনটা কতটা নিতে পারবে, সেই জিনিসগুলো বুঝতে খুবই সাহায্য করছে স্যার। অর্থাৎ কাউন্সিলিং ও মেন্টরশিপ যে ব্যাপারটা আছে, তাই না? হ্যাঁ স্যার, এবং এখন ও তো এডুকেশন লাইনে এখন যাবে, সেক্ষেত্রে মানে ছোটবেলা থেকে তৈরি হওয়া এবং পড়াশোনার জগতে যাওয়া পুরোটাই বিএডটা ভীষণ ভাবে হেল্প করছে। ভেরি গুড।
তার মানে এখানে কাউন্সিলিং আর মেন্টরিংয়ের যে ব্যাপারটা, দ্বিতীয়ত হচ্ছে নেতৃত্ব দান, যেটা আমরা বিএড থেকে শিখি। তারপর হচ্ছে কথা বলার যে শৈলী, মানে আমরা যে কথা বলি, ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত ধৈর্যশীল, অর্থাৎ কোনো বিষয়ে ধৈর্যশীল হওয়া। তারপর হচ্ছে কোনো বিষয়ে আনন্দদায়ক বা মনোযোগ সৃষ্টি করা, এই যে বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে শিখি। আবার আমরা কি শিখি, মানে বিষয়টা হচ্ছে গবেষণামূলক ব্যাপারগুলো, সেখান থেকেও শিখি আমরা গবেষণামূলক কাজে আমরা ওখান থেকে কি কি মানে গবেষণা ব্যাপারটা যেতে পারি, মানে মনোন্নয়নের ক্ষেত্রে। কেমন বুঝতে পেরেছো? যেমন আমাদের সুভাষ একটা কথা বললো যে আমাদের টিচিং লাইন ওটা, তারপর হচ্ছে আমাদের রোজিনা একটা বললো, মিনহাজ বললো, এগুলো প্রত্যেকটা একটা করে। কিন্তু যখন তোমাকে বলবে যে বাস্তব জীবনে, তখন আমাদের কোন পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, কাউন্সেলিং, তারপর হচ্ছে আমাদের নেতৃত্ব, তারপর হচ্ছে মেন্টরশিপ, এই যে ব্যাপারগুলো সেগুলো উল্লেখ করতে হবে। কেমন বুঝতে পেরেছো? তাই পয়েন্টগুলো এবারেই আমি বলি, পয়েন্টগুলো তোমাকে উল্লেখ করতে হবে। তুমি যে ধরো সাপোজ বললে যে আমার বাচ্চাকে পড়ানোর ক্ষেত্রে এগুলো অত কিছু তোমার বলার টাইম দেবে না, তোমাকে মেন পয়েন্টগুলো, যেমন হচ্ছে কাউন্সেলিং করার ক্ষেত্রে, মানে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমার সুবিধা হয়েছে, তার মেন্টরশিপের হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য কথন শৈলী, এই যে কথাগুলো উল্লেখ করতে হবে, মেন পয়েন্টগুলো, যেন ভাষাটা যেন সুন্দর হয়। ক্লাসরুম ম্যানেজমেন্ট যেগুলো আছে, তারপর হচ্ছে টিউশন পড়ায় বর্তমানে যে আমাদের সুভাষিস বললো সেটা আছে। তারপর হচ্ছে বিভিন্ন টেকনিক, কীভাবে একটা প্রেজেন্টেশন করতে হয়, কোনো সে বাস্তব জীবনে হোক যাই হোক না কেন, ব্ল্যাকবোর্ডের ব্যবহার সেগুলো। তারপর হচ্ছে আর কি পড়ো তুমি বলো তো, সিলেবাস, যে সিলেবাস তৈরি করি আমরা, যেগুলো সিলেবাস, ক্লাস রুটিন ম্যানেজমেন্ট, সেইগুলো টাইমের যে ব্যাপারগুলো সেগুলো তোমাকে কী করতে রেডি করতে হয়। এবার এগুলো শিখি আমরা টিচিংয়ের ক্ষেত্রে। আরও বলতে পারো সেখানে তুমি যে কোনো মোটিভেশন যে স্পিচ, সেখানে মোটিভেট করতে। তারপর হচ্ছে সমাজে যে কোনো মানুষের সাথে কি করতে পারো তুমি, কথা বলার সময় মানসিক অবস্থা বুঝতে পারা। অ্যাকচুয়ালি আমরা বিএড করি যে শিশুর মানসিক অবস্থা বুঝে তাকে শিক্ষা দান করা বা তাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়া। তাই সেই একইভাবে সেটা তুমি সমাজের ক্ষেত্রে করতে পারো, বিভিন্ন পরামর্শ দান করতে পারো। এই যে বিষয়গুলো সেগুলো তুমি বলতে পারো। তোমার বুঝতে পেরেছো? আর বলো, কেউ কিছু বলবে? স্যার বলছিলাম যে আমাদের যে সাবজেক্টের উপর কোশ্চেন গুলো হবে, তো ওই কোশ্চেন গুলো কি মানে বাস্তব ভিত্তিক এবং আমাদের যে মানে বাস্তব ভিত্তিক হওয়ার সম্ভাবনা কি বেশি? হ্যাঁ, বাস্তব কোশ্চেন ভিত্তিক গুলো এবং সাবজেক্ট সহজ এবং সরল যেন হয়। তুমি এমন কোনো উদাহরণ দিলে না যে জটিল হয়ে গেল, বা এমন কোনো কিছু বললে না যে একটা হিউজ পরিমাণ কঠিন হয়ে গেল, সেটা বলা যাবে না। একদম বাস্তব ভিত্তিক, সরল এবং সাবলীল হয়। বুঝতে পেরেছো? আর যে টপিকে ডেমো দেবে, সেই টপিকের A to Z তোমার কী কী কোশ্চেন হতে পারে সেইগুলো রেডি করতে হবে। কিন্তু আগে থেকে বলছি, তোমার একটা কোশ্চেন মনে হলো, সেই কোশ্চেনটা নোট করে রেখে দেবে, খাতা তৈরি করবে ওই কোশ্চেনগুলোর। কারণ এখন যে কোশ্চেনটা মনে পড়ছে কিন্তু কাল সেটা না মনে পড়তেও পারে। ওই জন্য মাস্ট যেটা টপিক করছো বা ডেমো রেডি করছো, সেই টপিকে যা কোশ্চেন হয় সেগুলো রেডি করবে, যার যখন যেটা মনে হচ্ছে, নাহলে পরবর্তীকালে মনে থাকবে না। ধরো সাপোজ আমি একটা কথা বললাম, যেমন আমাদের কে বললো একজন যে বিএডের বাস্তব জীবনের প্রয়োগ কোথায়, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা করবে না এমন কোনো মানে নেই। তাহলে এই কোশ্চেনটা আমাকে রেডি করতে হবে। এই যে পদার্থবিদ্যা এবং রসায়নের মধ্যে পার্থক্য কী, এই পার্থক্যটা আমরা সচরাচর প্রত্যেকেই জানি, কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না। তাহলে এই যে বিষয়গুলো সেগুলো আমাকে নোট করতে হবে, যে এই অর্ডার কোশ্চেনগুলো আমাকে ধরতে পারে। অনেক সময় হয়তো টিচার তোমাকে বাদ দেওয়ার জন্য প্ল্যান করছে, বলো তো তুমি সিঁড়ি দিয়ে উঠে আসলে সিঁড়ির সংখ্যা কত, বা তুমি যে ড্রেসটা পরেছো সেই ড্রেসটার মানে বর্ণালী বা আলোক শোষণ ক্ষমতা, মানে ফিজিক্সের ক্ষেত্রে, বা হয়তো তোমার রিফ্লেক্ট, কেন তুমি এটা পরেছো, গরমকালে কোন ড্রেস পরতে হয়, কি, এই সমস্ত জিজ্ঞেস করতে পারে। কেমন বুঝতে পেরেছো? তোমার যে ড্রেস কোড থাকবে সেখানে A to Z কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তোমার ঘড়ি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যে তোমার ঘড়িতে কটা কাটা আছে, তাদের হয়তো টাইম পিরিয়ড কী হবে, তাদের এই সমস্ত আজে বাজে কোশ্চেন ধরতেই পারে। তাহলে সেইগুলো হচ্ছে আজে বাজে কোশ্চেন, আমার সেই বিষয়গুলো আমাকে জেনে যেতে হবে, যেন আমাকে যদি আজে বাজে কোশ্চেনও করে, মানে আজে বাজে কোশ্চেন বলাটা ভুল হচ্ছে, মানে আউট অফ সিলেবাস, মানে ডেমোর বাইরে চলে যায়, তাহলে সেগুলো আমাকে যদি ধরে তাহলে সেইগুলো আমি যেন বলতে পারি।
স্যার ধরুন বলতে পারলাম না আউট অফ সিলেবাস বা অন্য ক্ষেত্রে, আমি সেক্ষেত্রে আমি সেখানে কিভাবে ক্লিয়ারে দেবো? স্যার আমি যদি ধরো সিরিজ সম্পর্কে বললো যে কটা সিরি আছে, সেটা তুমি আন্দাজে বলে স্যার সিরি গুনতে যাবে না। এবার বিষয়টি তাও যদি না বলতে পারলে স্যার আমার গোনা হয়নি বা আমি খেয়াল করে নেব বিষয়টা। এখানে তোমাকে এই কোশ্চেনগুলো করতে পারে তোমার যে মানে অবজারভেশন পাওয়ার, সেটাকে তোমাকে জিজ্ঞেস করতে পারে। কেমন বুঝতে পেরেছো? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এমনি স্বাভাবিক সিঁড়ি হয় 11টা 22টা, মানে 22টা সিঁড়ি থাকতে পারে ম্যাক্সিমাম। এবার একটু খেয়াল রাখবে। বলো। আচ্ছা বলছিলাম যে আমি ধরুন নিউটনের গণিত সূত্রের উপর ডেমো দেবো, তাহলে এই বিষয়টা যখন ক্লাস 11 এর বই থেকে পড়বো, তো ওখানে অনেক সংজ্ঞা থাকবে বা বৈশিষ্ট্য থাকবে বা কনসেপ্ট থাকবে, আর কিছু জিনিস ফর্মুলা নিউমেরিক্যাল থাকবে। তো এই ফর্মুলা বা নিউমেরিক্যাল গুলোকে আমি কিভাবে পড়বো, কোনগুলোকে বেশি গুরুত্ব দেবো, এগুলো স্যার একটু বলে দেন। দেখো বিষয়টা যে হচ্ছে, কোনো টপিক। আমি বলি শোনো, বিষয়টা হচ্ছে তোমাকে মাধ্যমিক লেভেলেরই বা 9-10 লেভেলেরই করতে হবে, কিন্তু তোমাকে জেনে যেতে হবে হাই লেভেলের। তোমার বুঝতে পেরেছো? তোমাকে ডেমোটা দিতে হবে 9-10 লেভেলেরই। এবার হ্যাঁ বিষয়টা হচ্ছে এবার তোমাকে জেনে যেতে হবে কিন্তু হায়ার লেভেলের। এবার তুমি যদি 11-12 এর তুমি জানো বিষয়, ডোন্ট মাইন্ড, বিষয়টা সম্পর্কে A to Z জানো তুমি, এবং সেই সম্পর্কে তোমার বিশাল জ্ঞান আছে, ডোন্ট মাইন্ড, জ্ঞান আছে, তুমি সেইগুলো বলতে গেলে কিন্তু হবে না। তোমার 2 থেকে 3 মিনিটের ডেমোটা তুমি কমপ্লিট করতে পারে। এবারে এটাও দেখবে যে ছেলেটা কত ফ্রিকোয়েন্টলি এবং কত সময়ের সাথে ম্যাচ করে পড়াটা বলছে। কি বল, বুঝতে পেরেছো? না না স্যার, আমি ডেমোটা দেওয়ার সময় বলছি না, মানে আমি ডেমোর উপর ওনারা যে কোশ্চেন গুলো করবে সেই কোশ্চেন গুলোকে নিউমেরিক্যাল বা ফর্মুলা ভিত্তিক কোশ্চেন হতে পারে, সেটাই বলছি। হ্যাঁ, তোমার 11-12 থেকে জিজ্ঞেস করলে সেগুলো রেডি করে যেতে হবে। যে যেটা করবে সেটা ধরো 9-10 তো 11-12 রেডি করে যেতে হবে। আচ্ছা, এই ফর্মুলা বলুন বা নিউমেরিক্যাল বলুন, ওগুলো আমাকে একটু ভালো করে দেখে দিতে হবে, মানে ওখান থেকে আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারে। যে ওহমের সূত্র যখন পড়াচ্ছ তখন অহমীয় পরিবাহী আসবে, তখন সিলিকন জার্মেনিয়াম এই ব্যাপারগুলো একটু জেনে যেতে হবে। যখন সিলিকন জার্মেনিয়াম আসবে না, যদি জিজ্ঞেস করে তখন তাকে সলিড স্টেটে নিয়ে চলে যাবে বা মডার্ন ফিজিক্সে নিয়ে চলে যাবে তাকে, বলো এবারই। তাহলে তাকে মডার্ন ফিজিক্সের ব্যাপারগুলো একটু দেখে যেতে হবে যখনই তুমি করবা, ওহমের সূত্র করবা। কি মনে বুঝতে পেরেছো? যখনই তুমি রোধ ব্যাপারটা করবা তখন কারেন্টের সঙ্গে রোধের রোধাঙ্ক, তারপর হচ্ছে পরিবাহিতাঙ্ক, এই যে ব্যাপারগুলো আছে সেই সম্পর্কে তুমি জিজ্ঞেস করবে। A to Z জানতে হবে সেগুলো। বলবে, জিজ্ঞেস করতে পারে যে কোনো মানে একই ধর লোহার তার বা অ্যালুমিনিয়াম তার বা তামার তারের, দুটি তামার তার একটার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে কোনটি রোধাঙ্ক বেশি হবে, এইভাবে করে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। এবার রোধ আর রোধাঙ্ক কনসেপ্টটা তোমাকে জানতে হবে, ক্লিয়ার করতে হবে। কোশ্চেন যে কোনো দিক দিয়ে হতে পারে ডেমোর উপর, তাই তো?